প্রথম আসলে ইংরেজিতে একটা কথা আছে, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ চায় এক কিন্তু হয় আরেক। ঠিক আছে, তো আমরাও চেয়েছিলাম একটা সুন্দর বিগিনিং, ঠিক আছে, কিন্তু যন্ত্রের উপর কিন্তু মানুষের হাত থাকে না। ঠিক আছে, তো যার কারণে আসলে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। সো সেটার জন্য আমরা বিদেশ কর্তৃপক্ষ আন্তরিকভাবে আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি এবং আমরা দুঃখিত। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, সো এখন কি আমাকে শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি কি কেউ আমাকে জানাবেন কমেন্ট করে, এখন কি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না? আশা করছি এখন শোনা যাচ্ছে, আশা করছি। আপনাদের ফিডব্যাক পেলে আমরা সেটা কনফার্মেশন হিসেবে নিতে পারবো। ঠিক আছে, তো এখন আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি যদি বলতেন। হ্যাঁ, একটু যদি বলতেন এখন শোনা যাচ্ছে কিনা। জি স্যার, হ্যাঁ, ওকে ফাইন, এখন শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে আসলে আমরা ইউনিভার্সিটির একটা ভর্তি যুদ্ধ এটা, ঠিক আছে। সো এই ভর্তি যুদ্ধে নিজেকে আসলে প্রমাণ করার অনেকগুলো জায়গা থাকে, আমাদের নিজেকে প্রমাণ করতে হয়। কেন করতে হয় সেটার পিছনেও কিছু কারণ আছে। কারণটা হচ্ছে, দেখেন, আমরা ছোটোবেলা থেকে যখন এই অবধি 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত আমরা আমাদের পড়াটা শেষ করি, এই 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 পড়ার মধ্যে কিন্তু আমাদের কোথাও কম্পিটিশান করতে হয় না। দ্যাট মিনস মানে আমরা কোনো পাবলিক পরীক্ষা দিই, সেক্ষেত্রে আমরা পরীক্ষা দিয়ে নিজের জন্য একটা জিপিএ নিই, ঠিক আছে। বাট কম্পিটিশন করে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে গিয়ে পরীক্ষা দিয়ে নিজের জন্য একটা সিটকে কনফার্ম করা, এই ধরনের সিচুয়েশন হয়তো আমরা পড়িনি। যারা হয়তো অনেক ক্ষেত্রে যে পাবলিক স্কুলে যখন ভর্তি হয়েছে, পরীক্ষা দিয়ে হয়েছে, তারা হয়তো এই ধরনের কিছু ক্ষেত্রে এই ধরনের সিনারিও ফেস করেছে। বাট মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আমরা আসলে এটা ফেস করিনি। তো যার কারণে এই এই ইউনিভার্সিটি ভর্তি যুদ্ধটা আমাদের অনেকের কাছে নিও, এবং আমাদের অনেকের কাছে জিনিসটা একটু ইনিশিয়ালি কঠিন মনে হয়। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আজকে আসলে সেই ভর্তি যুদ্ধের যে জার্নিটা আমরা শুরু করছি, বিটেজ কর্তৃপক্ষ শুরু করছে, সেই জার্নিতে আপনাদের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। বিটেজ চট্টগ্রাম শাখা, বিটেজ ঢাকা শাখা এবং বিটেজ কক্সবাজার শাখার পক্ষ থেকে। ঠিক আছে, তো আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, বিটেজের বর্তমানে 3টা শাখায় বিটেজ তার কার্যক্রম পরিচালনা করছে সফলভাবে। চট্টগ্রাম শাখাটা মেন শাখা হিসেবে কাজ করছে, এখানে ঢাকা শাখা এবং কক্সবাজার শাখা বিটেজ এইবার থেকে আমাদের প্রোগ্রামগুলো রান করছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আর এই ইংলিশ সাবজেক্টটার যদি নামটা আমরা শুনি, প্রথমত আমাদের ইনিশিয়ালি একটা জড়তা কাজ করে। জড়তাটা এই জন্যই যে আসলে এটা আমাদের মাতৃভাষা না। তো মাতৃভাষা না হওয়ার ফলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা একটু ডিফিকাল্টিস ফেস করি। আর তাছাড়া আরেকটা বিষয় এখানে বলা বাহুল্য, সেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে, প্রথমত এটা আমাদের মাতৃভাষা না, আর দ্বিতীয়ত আমাদের মানে যে স্ট্যান্ডার্ড বা যে মেথডে আমরা আসলে ইংরেজিটা পড়ি, সেই মেথডটা অনেকাংশে কিনা পারফেক্ট না। ঠিক আছে, তো সেখানে পারফেকশনের ঘাটতি থাকে। আর পারফেকশনের ঘাটতি যখনই থাকে, তখনই আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই, কারণ ইংলিশে এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো আপনি পারফেক্টলি না জানলে আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করবে। ঠিক আছে, তো আজকে আমরা একটু ধারণা নিব যে আমাদের এই ইউনিভার্সিটি জার্নিতে ইংলিশের জন্য আসলে আমাদের বেসিক্যালি কী করতে হবে। ঠিক আছে, তো সেই ধারণাটা দেওয়ার জন্য আমি প্রণয় স্যার আপনাদের সাথে আছি। হ্যাঁ, আমাদের বিটেজ আপনাদের সাথে আছে। ঠিক আছে, সো আজকে আমরা ক্লাসটাকে একটু এনজয় করব। সো একটু আমাকে বলেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছে। হয়তো আমি সবার সালামের রেসপন্স করতে পারছি না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে ফাইন, আসি আমরা একটু দেখি। প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট। হ্যাঁ, আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, আমরা দেখেন টোটাল 100 মার্কসের পরীক্ষা দিব। আমাদের এমসিকিউ এবং রিটেন মিলে আমাদের 100 মার্কস থাকবে, এবং আমাদের জিপিএ থেকে 20 মার্কস অ্যাড হয়, সেটা সবাই আপনারা জানেন। এসএসসি এবং এইচএসসি দুটো জিপিএ করে 20 মার্কস সেখানে অ্যাড হয়। একটু আমরা এখানে দেখব, সেটা হচ্ছে এখানে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেই বিষয়টা হচ্ছে, একটু দেখেন, যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি, আমি ইংলিশটা নিয়ে একটু কথা বলবো, সেটা একটু সবাই দেখেন। যে দেখেন এখানে এমসিকিউতে দেখেন, এখানে 12, এখানে হিসেব বিজ্ঞানে 12, এখানে ব্যবসা সংগঠন ফাইন্যান্সে 12, ব্যবসা সংগঠনে এখানে 12,
বাংলাতে 12 এবং দেখেন ইংলিশে এখানে 12। একটু ভালো করে দেখেন, তাহলে প্রত্যেকটা এই যে এই 5টা সাবজেক্টের প্রশ্ন হয়, ঠিক আছে, এই 5টা সাবজেক্টের উপরেই প্রশ্ন হয়, ঠিক আছে। 5টা সাবজেক্ট মানে ইনফ্যাক্ট এখানে 6টা সাবজেক্ট। যারা মার্কেটিং অ্যান্সার করতে চায় তারা মার্কেটিং অ্যান্সার করে, আর যারা ফিন্যান্স অ্যান্সার করতে চায় তারা ফিন্যান্স অ্যান্সার করে। সো এখানে দেখেন টোটাল 60 এমসিকিউ এখানে থাকে। 60 এমসিকিউ থেকে প্রত্যেকটাতে 1 নাম্বার করে 60 নাম্বার থাকে আমার এমসিকিউ পোরশনে, ঠিক আছে। তো আমি যেহেতু ইংরেজি কথা বলছি, তাহলে আমার ইংরেজি পোরশনটাকে একটু আমি হাইলাইট করছি। এখানে একটু ভালো করে সবাই দেখবেন, সেটা হচ্ছে এখানে 12 এমসিকিউ থাকে, 12টা এমসিকিউ এখানে থাকে। প্রত্যেকটা এমসিকিউ 1 নাম্বারে করে এখানে 12 মার্কস থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু সবাই দেখেন যে আমার রিটেন পোরশন, আমার যে রিটেন পোরশনটা আছে দেখেন লিখিত অংশ। দ্যাট মিনস ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আপনার এমসিকিউ এবং রিটেন দুইটা ভাগে পরীক্ষাটা নেয়। তো ওইখানে লিখিত অংশে টোটাল ওইখানে আমরা দেখেছিলাম এমসিকিউতে 40 মার্কস ছিল, এমসিকিউতে 40 মার্কস ছিল, আর রিটেনে 60 মার্কস ছিল, আর আমার এখানে রিটেনে হচ্ছে 40 মার্কস। টোটাল 100 মার্কসের আমার ইয়া থাকে, কোয়েশ্চেনটা থাকবে, আর 20 মার্কস বলেছি আপনার জিপিএ থেকে অ্যাড হবে। টোটাল 120-র উপর আপনার ইভ্যালুয়েশনটা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু ভালো করে দেখেন যে ইংরেজি অংশের জন্য যে নাম্বারটা, যে প্রত্যেকটাতে যেহেতু ওইখানে 12 করে, এখানে আবার প্রত্যেকটা সেকশনে এখানে আপনার 8 নাম্বার করে থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে একটু ভালো করে দেখবেন যে বাংলা এবং ইংরেজি পোরশনটা, হ্যাঁ, বাংলা এবং ইংরেজি পোরশনটা আমি আলাদা করে কেন বলছি, আলাদা করে বলার একটাই কারণ, সেটা হচ্ছে ইংরেজি অংশে দেখেন একটা হচ্ছে ইংরেজি হতে বাংলা অনুবাদ, এখানে 4টা থাকে, হ্যাঁ, 4 নাম্বারের জন্য, একটু ভালো করে খেয়াল করেন। আরটা হচ্ছে ভুল সংশোধনী, দ্যাট মিনস হচ্ছে সেন্টেন্স কারেকশন থাকবে 4টা এখানে এই 4 নাম্বারের জন্য, একটু ভালো করে খেয়াল করবেন। আবার এখানে দেখেন আরেকটা জিনিস আছে যে বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে বাংলার পোরশন, সেখানে থাকে কয় নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে। আবার এখানে ভুল সংশোধনী থাকে কোন অংশে, বাংলা অংশে, সেখানে থাকে 4 নাম্বার। তো যেহেতু আমি ইংলিশ নিয়ে আলোচনা করছি, তাহলে আমার ইংলিশের বিষয়টা আমরা এখানে পেয়েছি যে ইংলিশের ক্ষেত্রে আমার যেটা হয় সেটা হচ্ছে এমসিকিউ পোরশনে আমার 12 থাকবে, আর আমার রিটেন পোরশনে, হ্যাঁ, আমার রিটেন যে পার্টটা, রিটেন পার্টে আমার এখানে নাম্বার 8 নাম্বার থাকবে, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করব, সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। সেই জিনিসটা হচ্ছে এখানে দেখেন ইংলিশের যে এমসিকিউ পোরশনটা আছে, সবাই একটু ভালো করে দেখেন ইংলিশের যে এমসিকিউ পোরশনটা আছে, হ্যাঁ, যে এমসিকিউ পোরশনটা আছে, হ্যাঁ, সে এমসিকিউ পোরশনে এখানে আমার 12 মার্কস থাকে, 12 মার্কস, হ্যাঁ। এখন দেখেন এই 12 মার্কসের বিভাজনটা আবার দুই রকম হয়, হ্যাঁ, এই 12 মার্কসটা আবার দুইটা ভাগে ভাগ হয়। যে এই 12 মার্কসের মধ্যে এখানে গ্রামার থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, আরটা হচ্ছে এখানে ওয়ার্ড বেসড কোয়েশ্চেন থাকে। একটু ভালো করে কথাগুলো আমার খেয়াল করতে হবে, হ্যাঁ। এখানে কি থাকে, গ্রামার বেসড কোয়েশ্চেন থাকে, আর এখানে ওয়ার্ড বেসড কোয়েশ্চেন থাকে। তাহলে দেখেন এখানে গ্রামার বেসড কোয়েশ্চেন থাকে, আরটা কি থাকে, ওয়ার্ড বেসড কোয়েশ্চেন থাকে। যে এমসিকিউ আমরা 12 মার্কসের পাবো, সেই 12 মার্কসের এমসিকিউর মধ্যে আমার কি থাকে, সেই 12 মার্কসের এমসিকিউর মধ্যে আমার গ্রামার বেসড কোয়েশ্চেন থাকবে কিছু, আর কিছু থাকবে কি ওয়ার্ড বেসড কোয়েশ্চেন, ঠিক আছে। এখন প্রশ্নটা হতে পারে যে আমার গ্রামার থেকে কত নম্বরের প্রশ্ন আসে এবং ওয়ার্ড বেসড কোয়েশ্চেনে কত নম্বরের কোয়েশ্চেন আমরা পাই, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যদি আপনি ভালো করে অ্যানালাইসিস করেন, তাহলে এই রেশিওটা হচ্ছে 50-50। দ্যাট মিনস 6 নাম্বার আসে আপনার থেকে গ্রামার থেকে, আবার 6 নাম্বার আসে ওয়ার্ড বেসড কোয়েশ্চেন থেকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি আর একটু পিছনে যান, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে 7টা আসছে ওয়ার্ড বেসড কোয়েশ্চেন, 5টা আসছে আপনার গ্রামার বেসড কোয়েশ্চেন। দ্যাট মিনস এই রেশিওটা আইদার 50-50 হয়, এই রেশিওটা আইদার 50-50 হয়, অথবা 40-60 হয়। আমি আগে এখানে গ্রামারকে রেখেছি, এটা গ্রামার, এটা ওয়ার্ড, ঠিক আছে। তাহলে হয় 50-50 হয়, না হয় 40-60 হয়, ঠিক আছে, এই রেশিওটা। সো এখন দেখেন এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা যে জিনিসটাকে ইগনোর করার ফলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে ব্যর্থ হই, সেই জিনিসটা হচ্ছে যে এখানে যে দুটো পার্ট থেকে আমার এমসিকিউ পোরশনগুলো আসে, সে দুটো পার্টে একটু ভালো করে খেয়াল করবেন, সে দুটো পার্টেরই সমান গুরুত্ব আছে এখানে। আপনি এখানে গ্রামারকে বেশি ফোকাস করলেও কিন্তু আপনার কী হবে না, আপনি যেমন আপনার ডেস্টিনিতে পৌঁছাতে পারবেন না, আপনার ডেস্টিনেশনটা
তে আপনি কভার করতে পারবেন না, আবার আপনি শুধু ওয়ার্ড বেস কোয়েশ্চেন দিয়েও কিন্তু কি করতে পারবেন না, শুধু ওয়ার্ড বেস কোয়েশ্চেন এক্সপার্টাইজ অর্জন করলেও কিন্তু আপনার এখানে আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। তাহলে এখানে আপনাকে গ্রামার এবং ওয়ার্ড বেস দুটো কোয়েশ্চেনে আপনাকে সমান গুরুত্ব দিতে হবে। আদারওয়াইজ কোনো একটা জিনিসকে যদি আপনি ইগনোর করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পাবেন না, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের গ্রামার যেমন যতটা ইম্পর্টেন্ট, আমাদের এখানে ওয়ার্ড বেস কোয়েশ্চেনগুলো ততটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, যে আমি যদি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কথা বলি, যেহেতু আমরা সি ইউনিটকে আমরা আমাদের একটা সিভি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটি ইউনিটই আসলে এখানে খুব সমান গুরুত্ব পাই, বাট আমরা যদি একটু যারা বিজনেস মাইন্ডেড পিপল যারা আছি, আমরা যারা বিজনেস স্টুডেন্টরা আছি, আমরা সি ইউনিটটাকে যদি একটু ফোকাস করি তাহলে দেখেন আমরা সি ইউনিটে কী দেখতে পাই। সি ইউনিটে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়ার্ড বেস যে কোয়েশ্চেনগুলো আছে, ওয়ার্ড বেস কোয়েশ্চেন। ওয়ার্ড বেস কোয়েশ্চেনের জন্য ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কিছু ফিক্সড প্যাটার্ন ফলো করে। ওয়ার্ড বেস কোয়েশ্চেনের জন্য ঢাকা ইউনিভার্সিটি কিছু ফিক্সড প্যাটার্ন কি করে, ফলো করে, ঠিক আছে? সেই ওয়ার্ড বেস কোয়েশ্চেনগুলোর মধ্যে, সেই ওয়ার্ড বেস কোয়েশ্চেনগুলো যে 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 জিনিসগুলোর আন্ডারে থাকে, যে ওয়ার্ড বেস কোয়েশ্চেনগুলো যে যে টপিককে কভার করে, আমরা আজকে সেই টপিকগুলো একটু দেখব, ঠিক আছে? প্রথমে একটু আসি এই ওয়ার্ড বেস কোয়েশ্চেনের ক্ষেত্রে। প্রথমে কি আসে? প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি ভোক্যাবস, দ্যাট মিনস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম, ঠিক আছে? এটা হচ্ছে একদম মাস্ট একটা টপিক। এই টপিক থেকে অবশ্যই অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি কী করে, প্রশ্ন করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখান থেকে একটা কোয়েশ্চেন করেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখান থেকে দুটো কোয়েশ্চেন করেছে। আমরা আজকে আমাদের আলোচনায় প্রিভিয়াস যে ইয়ার কোয়েশ্চেন, মানে এর আগের বছরে যে পরীক্ষাটা হয়েছে সে পরীক্ষার প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করব, করে আমরা দেখব যে আসলে আমরা এখন যা বলছি তার সাথে বাস্তবতার কি আছে কিনা, মিল আছে কিনা, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে প্রথমে যে জিনিসটি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য সেটা হচ্ছে ভোক্যাবস, অর্থাৎ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম আপনাকে পড়তেই হবে। কোনো এটা পড়া ছাড়া কোনো গতি নেই, এটা আপনাকে পড়তেই হবে, ঠিক আছে? এটাকে স্কিপ করার সুযোগ নেই, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবে, এটা মাস্ট। আমি শুট বলছি না, কি বলছি, এটা মাস্ট, ঠিক আছে? এটা কোনো বিকল্প নেই, এটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বরে যে জিনিসটা, আমি যে জিনিসগুলো সবসময় আসে আমি সেটার কথাই বলছি। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে ফিক্সড প্রেপোজিশন। আমি এটাকে ওয়ার্ড বেসড কোয়েশ্চেন হিসেবে ট্রিট করি। কেন? কারণ এখানে গ্রামারের প্রয়োগ নেই, ফিক্সড প্রেপোজিশন, যেটাকে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নামে জানেন, যেটাকে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নামে জানেন, ঠিক আছে? এটাকে আমি ওয়ার্ড বেসড কোয়েশ্চেন হিসেবেই ট্রিট করি, আমি এটাকে গ্রামার হিসেবে ট্রিট করছি না, ঠিক আছে? নর্মাল বেসিক ইউজার প্রেপোজিশন যদি হয়, ওকে ফাইন, এটাকে আমি গ্রামার হিসেবে ট্রিট করছি। বাট যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কথা আসে বা ফিক্সড প্রেপোজিশনের কথা বলি, বা আমি এখানে যখন গ্রুপ ভার্বের কথা বলি, ঠিক আছে, যখন আমি এখানে গ্রুপ ভার্বের কথা বলি, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে যখন প্রেপোজিশন যুক্ত হয়ে একটা ফ্রেজ গঠন করে, সেটাকে আমরা বলছি গ্রুপ ভার্ব। তো যখন এগুলো আসে তখন এগুলোকে আমি ওয়ার্ড বেস হিসেবে ট্রিট করি। তো এই জায়গা থেকে সবসময় আপনি দেখবেন একটা বা দুটো কোয়েশ্চেন সবসময় আসে, সবসময় আসে। আর ঢাকা ইউনিভার্সিটি মানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে প্রেপোজিশনটাকে। আমি এমনও দেখেছি 3টা প্রেপোজিশন এসছে, ঢাকা ইউনিভার্সিটি আপনার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে 3টা কোয়েশ্চেন প্রেপোজিশন থেকে আসছে সর্বোচ্চ, ঠিক আছে? আদারওয়াইজ দুটো কোয়েশ্চেন থাকে সবসময়, প্রেপোজিশন থেকে দুটো কোয়েশ্চেন সবসময় থাকে, ওকে ফাইন। এরপর আমি যাই 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে স্পেলিং। ঢাকা ইউনিভার্সিটি স্পেলিং থেকে কি করে, কোয়েশ্চেন করে। ঢাকা ইউনিভার্সিটি স্পেলিং থেকে কোয়েশ্চেন করে, এইখান থেকে কোয়েশ্চেন হয়, স্পেলিং থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি এই জায়গা থেকে কোয়েশ্চেন করে, ওকে ফাইন। তারপর দেখেন এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, অর্থাৎ ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, ঠিক আছে? এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে। এই জিনিসগুলো আমি কেন বলছি আপনাদেরকে, কারণ দেখেন মানে প্রত্যেকটা পার্ট আপনাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে, যদি আপনি সাকসেসফুল হতে চান, ঠিক আছে? এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যানালজি। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, অ্যানালজি। সবসময় এই অ্যানালজি থেকে প্রশ্ন হয়, অ্যানালজি থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? সো বেসিক্যালি এই জায়গাগুলো, যেমন স্পেলিং প্রতিবারই আপনি দেখবেন একটা স্পেলিং থাকে, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস এখান থেকেও প্রতিবারই একটা
কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। অ্যানালজি, এই অ্যানালজি এই ইস্যুটা এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য মাস্ট কোনো টপিক না, মানে প্রত্যেকবারই যে অ্যানালজি আসতে হবে, হ্যাঁ, এই ধরনের প্যাটার্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এটা সত্য না, সেটা আমরা বলতে পারি, ঠিক আছে। কিন্তু কিন্তু এই অ্যানালজিটা ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে আপনি এটা পাবেন, তার মানে এটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই, এটা আপনাকে পড়তে হবে, ঠিক আছে। তো এছাড়া ওয়ার্ড বেস কোয়েশ্চেনের জন্য আর যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা একটু আমরা লিস্ট করি। তো একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ বাংলাতে যেটাকে আমরা এক কথায় কি বলি, প্রকাশ বলি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, এক কথায় প্রকাশ, এটা থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। এরপর একটু দেখেন, এরপর যেটা আসে এখানে দেখেন আমি ওয়ার্ড বেস কোয়েশ্চেনের আন্ডারে যে যে প্রশ্নগুলো মানে যে যে সেক্টরগুলো থেকে প্রশ্ন আসে আমি সবগুলো লিস্ট করেছি। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটির সি এবং বিটাকে একটু আলাদা করে ফেলবো এখানে, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে আসে। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ, ফিগার্স অফ স্পিচ, এই ফিগার্স অফ স্পিচ থেকে কি হয়, প্রশ্ন হয়। ফিগার্স অফ স্পিচ থেকে কি হয়, কোয়েশ্চেন হয়, সবসময় কোয়েশ্চেন হয় ফিগার্স অফ স্পিচ থেকে। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করেন তাহলে ফিগার্স অফ স্পিচ থেকে একটা কোয়েশ্চেন মাস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে কোলোকেশন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আমরা অনেকে ইগনোর করি, ইভেন অনেকে আমরা আবার এটাকে এটা কি জিনিস বুঝিও না। কোলোকেশন এই জিনিসটা সবসময় আসে। আপনি চীন ইউনিভার্সিটির সি ইউনিটেও কিন্তু গতবারের আগের বার একটা কোয়েশ্চেন আসছে কোলোকেশন থেকে, ঠিক আছে। কোলোকেশন হচ্ছে যে ওয়ার্ডটা যার সাথে যাবে সেই ওয়ার্ডটাকে তার সাথে ইউজ করা, ঠিক আছে। যে ওয়ার্ডটা যার সাথে যাবে সেই ওয়ার্ডটাকে তার সাথে ইউজ করা। যেমন ধরেন আত্মহত্যা করা, আপনি এখানে ডু সুইসাইড বলতে পারবেন না, ঠিক আছে। আপনি এখানে মেক সুইসাইড বলতে পারবেন না। ইন দ্যাট কেস আপনাকে বলতে হবে কমিট সুইসাইড। কি বলতে হবে, কমিট সুইসাইড। তাহলে এই যে সুইসাইডের সাথে আপনি যে কমিট ভার্বটা এনেছেন, তাহলে এই দুটো ওয়ার্ড হ্যাং টুগেদার, এটা পাশাপাশি যাবে, ঠিক আছে। তো এই 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 পাশাপাশি যাওয়াটাকে বলা হচ্ছে কি ভাইয়া, কোলোকেশন। কি বলা হচ্ছে এটাকে, এটাকে বলা হচ্ছে কোলোকেশন, ওকে। আচ্ছা, এখন দেখেন এরপর আসেন লিটারেরি টার্মস। এরপরে দেখেন লিটারেরি টার্মস, যারা বি ইউনিটে এবং ডি ইউনিটে পরীক্ষা দিবে বিভিন্ন ইউনিভার্সিটি, এই লিটারেরি টার্মসগুলো তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা চীন ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিবে, চীন ইউনিভার্সিটি বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য, এবং ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা মাস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন, অর্থাৎ ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন কেন বলছি আমি, যে আপনাদের যে টেক্সট বুক আছে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই টেক্সট বুক থেকে কি করে, কোয়েশ্চেন করে, ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই যে মোটামুটি ওয়ার্ড বেস কোয়েশ্চেনের কথা যদি আমরা বলি, তাহলে এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্ট্যান্ট। কিসের জন্য, বিভিন্ন ইউনিভার্সিটির জন্য এই টপিকগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ভোকেবস, এখানে হচ্ছে ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এরপর হচ্ছে স্পেলিং, এরপর হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এরপর হচ্ছে কি অ্যানালজি, এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরপর হচ্ছে ফিগার্স অফ স্পিচ, এরপর হচ্ছে কোলোকেশন, এরপর হচ্ছে লিটারেরি টার্মস, এরপর হচ্ছে ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন্স। একটু বলি, সেটা হচ্ছে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কথা বলছি, এখানে ঢাকার সি এর জন্য আমার এই যে পাশে যে কোয়েশ্চেনগুলো দেয়া আছে, যে টপিকগুলো দেয়া আছে, এই টপিকগুলো কভার করতে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটির যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এখান থেকেই কি হয়েছে, কোয়েশ্চেন হয়েছে ঘুরে ফিরে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওয়ার্ড বেস কোয়েশ্চেনের জন্য আমার এই পোর্শনগুলোকে কভার করতে হবে। এই পোর্শনগুলোকে কভার করলে ওয়ার্ড বেসড সেকশনটাতে আমরা ভালো করতে পারবো, ঠিক আছে। এখানে প্রত্যেকটি ইস্যু আপনাকে আয়ত্ত করতে হবে। এবং আমি আজকে একটা ট্রিক দিব আপনাদেরকে কিছু ট্রিক্সের কথা বলবো। মানে শুনেন, সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু অনেক কিছুই ফলো করতে হবে, সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু অনেক কিছুই করতে হবে। তবে এই অনেক কিছুর মধ্যে একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অনেক বেশি পড়তে হবে নট নেসেসারি। সাকসেসফুল লোকরা অনেক বেশি কিছু অনেক কম সময়ে কৌশলে করে নেয়, ঠিক আছে। তো আপনাকে এখানে একটু কৌশলী হতে হবে। এটা যদি হতে পারেন তাহলে সাকসেস আপনার জন্য মাস্ট এবং অনিবার্য এটা, ঠিক আছে। এবং এটা আপনি সাকসেসফুল হবেনই, ঠিক আছে। আর এই প্রক্রিয়াটা জানতে হলে অবশ্যই বিদেশের সাথে আপনাদেরকে থাকতে হবে, অবশ্যই প্রণেসারের সাথে থাকতে হবে, হ্যাঁ, আমার ইংলিশ ক্লাসগুলো করতে হবে, দেখতে হবে। আপনার একটা কনফিডেন্স পাবেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, যেহেতু আমার দীর্ঘ একটা ইতিহাস আছে, আমার 17-18 বছরের একটা পড়ানোর দীর্ঘ অভিজ্ঞতা আছে। সো আমি বলতে পারবো যে আপনাদের, সেটা হচ্ছে আপনারা যদি
আপনাদেরকে যে প্রদত্ত গাইডলাইন সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। এবং আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, এটা আমার মুখের কথা না, সেটা হচ্ছে এই যে আমি যে বলছি যে আপনারা সাকসেসফুল হবেন, নিশ্চয়ই এটা একটা ট্র্যাক থেকেই বলছি, এটা একটা ইতিহাস থেকে বলছি। ইতিহাসটা হচ্ছে কি, আপনারা প্রিভিয়াস 5 ইয়ার্সের রেজাল্টটা যদি একটু দেখেন বিটেজের, প্রিভিয়াস 5 ইয়ার্স জাস্ট যখন থেকে বিটেজ তার কার্যক্রম শুরু করেছে 2020 সাল থেকে, তখন থেকে যদি আপনি একটু বিটেজের রেজাল্টগুলো দেখেন, হ্যাঁ, ইভেন গত বছরেরও রেজাল্ট যদি আপনি যদি সবগুলো দেখতে না পারেন, গত বছরের রেজাল্টও যদি দেখেন, তাহলে একটু দেখবেন যে এর ধারে কাছেও কিন্তু কোনো কোচিং চট্টগ্রামে বলেন, ঢাকাতে বলেন, কোনো কোচিং কিন্তু আছে বলে আমি মনে করছি না ব্যক্তিগতভাবে। কারণ ঈর্ষণীয় কিছু রেজাল্ট বিটেজের আছে, এবং সেটা কিন্তু এক বছর হুট করে রেজাল্ট করে ফেলছে, ব্যাপারটা এমন না। কনসিস্টেন্সি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। হ্যাঁ, তো কনসিস্টেন্ট ভালো রেজাল্ট করা, ভালো পারফর্ম করা, হ্যাঁ, একটা ট্র্যাক ধরে রাখা, এটা কিন্তু সহজ কাজ না। তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কেমনে করছে বিটেজ, এটা বিটেজ কেমনে করছে? হ্যাঁ, এটা বিটেজ করছে কেন? বিটেজের লেকচার শিটগুলো যেমন রিসোর্সফুল, বিটেজে যে টিচারের ক্লাস নেই, প্রত্যেকটা টিচারের পড়ানোর অভিজ্ঞতা আছে অনেক বছরের, এবং প্রত্যেকটা টিচার অভিজ্ঞতায় একদম সমৃদ্ধ। ঠিক আছে, সো এটা শুধুমাত্র স্টুডেন্টদের ভালো মানে মেধার রেজাল্ট, ব্যাপারটা ওইভাবে একেবারে বলা যাবে না। এখানে এই ভালো রেজাল্টের পেছনে টিচাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। হ্যাঁ, আমরা অক্লান্ত পরিশ্রম করি, আর এই পরিশ্রমের ফসল হিসেবে আমরা প্রতি বছর ভালো রেজাল্ট পাই এবং ঈর্ষণীয় রেজাল্ট পাই, যার কারণে আমাদের বিটেজ কোচিংটা শীর্ষস্থান ধরে রেখেছে অনেক বছর যাবত। আচ্ছা, যাই হোক, আজকে আমরা ক্লাস শেষে, সো যে কারণে আমি এটা বলতে চাচ্ছিলাম আসলে বেসিক্যালি, সেটা হচ্ছে ক্লাস শেষে এই যে আপনারা ওয়ার্ড বেস কোয়েশ্চেন, এখানে তো আসলে গ্রামারের কিছু নেই, এখানে তো আসলে সব কিছু কী করা, মুখস্থ করা। ঠিক আছে, এখানে এই পার্টটা হচ্ছে পুরোটা মেমোরাইজিং পার্ট। বাট মেমোরাইজিং পার্টটা ভালো করে বোঝার জন্য কোন জিনিসগুলো করতে হবে, কোন অ্যাপ্রোচ ফলো করতে হবে, কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আজকে আমরা সেটা দেখব। ঠিক আছে, এবং সেই স্ট্র্যাটেজি যদি এখন থেকে আমরা শুরু করি, হ্যাঁ, তাহলে একদম আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারবো যে আপনাদের ইংরেজি পড়াটাতে আনন্দ তৈরি হবে, একদম নিশ্চিত। আমরা ইংরেজিটাকে শুরুতে ভয় পাই, আমরা ভয় পাই বলে ইংরেজি পড়ি না। ভয় পাওয়ারও কারণ আছে, কারণ ইংরেজিটাকে আমাদেরকে ভয় পাওয়ানোর মতো করে উপস্থাপন করেছে। যারা উপস্থাপন করেন তারা ভয় পাওয়ানোর মতো করে করেন, দ্যাটস ওয়াই আমরা ভয় পাই। সো ইংরেজিকে ভয় পাওয়ার কিছু নেই, আজকে থেকে ইংরেজির ভয়কে জয় করতে হবে, এবং সেই জয়টা করার জন্য অবশ্যই সাথে থাকতে হবে বিটেজের। ঠিক আছে, ওকে, আসি তাহলে। ওয়ার্ড বেস কোয়েশনে এই জিনিসগুলো একটু দেখতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু যাই আমাদের স্লাইডেই যাই। তাহলে এই যে আমরা যেটা দেখলাম যে এমসিকিউ পোর্শন, তাহলে এমসিকিউ পোর্শনে যে 12 মার্কস আসে সেটা দুটো সেকশনে বিভক্ত, একটা হচ্ছে আমার গ্রামার পার্ট, আর হচ্ছে ওয়ার্ড বেস কোয়েশ্চেন। ঠিক আছে, আমি গ্রামারের কোনো লিখছি না, কোনো লিস্ট করছি না, কোনো টপিকের লিস্ট করছি না, কারণ গ্রামার আপনাকে পুরোটা কভার করতে হবে। হ্যাঁ, এখানে কোনো স্পেসিফিক কোনো এরিয়া নেই যে এরিয়া থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, এখানে আপনাকে সব কিছুই পড়তে হবে। হ্যাঁ, তবে পড়তে একটা সময় গিয়ে আমরা স্পেসিফিক ক্ষেত্রগুলোকেও আবিষ্কার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন লিখিত অংশে যেটা হয়। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে স্যার লিখিত অংশে তো কি আসে, একটু দেখেন তো লিখিত অংশে আমাদের লিখিত অংশটা কি হয়, আমাদের রিটেন পার্টটা। তাহলে আমাদের রিটেন পার্টে অনেকের মানে প্রশ্নগুলোর একটু আমি স্পেসিফিক উত্তর দিতে চাচ্ছি আর কি। হ্যাঁ, রিটেন পার্ট আমাদের এখানে 8 মার্কসের থাকে। 8 মার্কস মানে আমি এটা আসলে বেসিক্যালি বাংলার পার্টটা সহ, বাংলার 4টা সহ, এটা হচ্ছে 12। আমি এভাবে লিখি আর কি। হ্যাঁ, এখানে যেটা থাকে যে রিটেন পার্টে আমার দুটো জিনিস থাকে, একটা জিনিস হচ্ছে রিটেন পার্টে প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। একটু যদি আমরা এখানে মনোযোগী হই বা একটু যদি আমরা এখানে দেখি যে দেখেন অনেকেই আপনাকে বলবে যে মানে আমি দেখেছি, এটা বলতে দেখেছি তাই হয়তো আমি বলছি যে অনেকেই আপনাকে বলবে যে ঢাকা ইউনিভার্সিটি রিটেন যদি না থাকেন সঙ্গে তাহলে জয় করা যাবে না কোনো কিছু। মানে এই ধরনের কথাবার্তাগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে আমি এটা বলছি, কারণ ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য আলাদা কোনো প্রিপারেশনই নেওয়ার দরকার নেই। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেছে যে স্যার এটা কি বলে। হ্যাঁ স্যার, এটা যেটা বলি সেটা সত্য কথা।
ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টটার জন্য আপনার কোনো আলাদা প্রিপারেশনের প্রয়োজন নেই। আপনি এমসিকিউ প্রিপারেশন যদি ভালো করে নেন তাহলে এই রিটেন পার্টটা, রিটেন পোর্শনটা অনায়াসে আপনি জয় করতে পারবেন, অনায়াসে। কি মানে প্রশ্ন জাগতেছে যে কিভাবে করব, যে স্যার এটা কী বলে? আচ্ছা আসেন আমরা একটু দেখি ট্রান্সলেশনে কি আসে। দেখেন আমরা কিভাবে এমসিকিউ পার্টটা কভার করতে পারলে ভালো করে রিটেন পার্টটা যে আমাদের কভার হয়ে যাবে সেটা কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ট্রান্সলেশনের মধ্যে আমার কি আসে একটু বলেন তো আমাকে। ট্রান্সলেশনের মধ্যে আমার যে জিনিসটা আসে সেটা হচ্ছে, দেখেন একটা আসে কি ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ ইংরেজি দেওয়া থাকবে সেটাকে আপনি বাংলাতে কনভার্ট করবেন, ঠিক আছে। আরটা কি থাকে? আরটা থাকে বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি সেন্টেন্স কারেকশন। আচ্ছা একটু আসেন তো, আমি আপনাকে বুঝাচ্ছি যে কেন এটা করতে হয়। এই যে বেঙ্গলি টু ইংলিশ, ধরলাম যে একটা বাংলা, ধরেন একটা বাক্য, ধরেন আমি প্রশ্নটা লিখলাম, একটা বাক্য এখানে লিখলাম যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে গুড়ি গুড়ি কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। একটু ভালো করে খেয়াল করবেন, মানে যারা আপনাদেরকে বলে যে রিটেনের জন্য একদম টপ ক্লাস প্রিপারেশন, টপ নচ প্রিপারেশন প্রয়োজন, হ্যাঁ আমি বলি ড্যাম, কোনো কিছুই দরকার নেই, ঠিক আছে। রিটেনের জন্য কোনো প্রিপারেশনই দরকার নেই, সোজা কথা। কেন? কারণ আপনি এমসিকিউর জন্য যা পড়বেন দ্যাট ইজ মোর দ্যান এনাফ ফর রিটেন, ঠিক আছে। আচ্ছা কেন এনাফ সেটা একটু দেখেন। আচ্ছা দেখেন তো, এটা একটা সেন্টেন্স না, বলেন তো এটা একটা কি? এটা একটা সেন্টেন্স, এটাকে আপনাকে ইংলিশে কনভার্ট করতে হবে। আচ্ছা আমাকে একটু বলেন তো, একটা সেন্টেন্স করতে গেলে, একটা সেন্টেন্সকে লিখতে গেলে একটা সেন্টেন্সের জন্য কি লাগে বলেন তো? একটা সেন্টেন্সের জন্য কি লাগে আমাকে একটু বলেন তো। একটা সেন্টেন্স যদি আপনি করতে চান তাহলে একটা সেন্টেন্সের জন্য কি লাগে? এখন আপনারা বলবেন সাবজেক্ট লাগে, ফাইনাইট ভার্ব লাগে, হ্যাঁ এগুলো লাগে, এই কথাগুলো বলবেন। বাট আমার উত্তরটা একটু খেয়াল করেন। আমি বলি যে সেন্টেন্সের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সেন্স আর হচ্ছে টেন্স। কি দরকার? সেন্টেন্স করতে হলে আপনার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সেন্স আর হচ্ছে টেন্স, নাথিং মোর দ্যান দ্যাট, আর কিছুই না, এর চেয়ে বেশি কিছু আপনার লাগবে না, ঠিক আছে। সেন্টেন্স, সেন্স আরটা কি? টেন্স। একটা বিষয় হচ্ছে দেখেন, যদি টেন্স থাকে এবং যদি সেন্স না থাকে তাহলে সেটা সেন্টেন্স যেমন হবে না, আর শুধুমাত্র সেন্স থাকলে যদি সেখানে টেন্সটা না থাকে তাহলে সেটাও সেন্টেন্স হবে না, ঠিক আছে। তাহলে এখন দেখেন সেন্টেন্সের জন্য যদি এই দুটো জিনিস লাগে, একটা হচ্ছে সেন্স আর একটা হচ্ছে টেন্স। এখন প্রশ্ন হচ্ছে এই টেন্সটা আমরা কীভাবে জানবো? ইটস দ্য পার্ট অফ গ্রামার, ইটস দ্য পার্ট অফ গ্রামার, এটা গ্রামার থেকে আসবে, ঠিক আছে। এই টেন্সটা সম্পর্কে আমরা জানবো যদি আমরা গ্রামারে ভালো আয়ত্ত করতে পারি। আর এই গ্রামার পোর্শনটা আমরা কিসের জন্য পড়বো? এটা আমরা এমসিকিউর জন্য পড়বো। আমাদের এমসিকিউ পোর্শনটা দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ওয়ার্ড বেসড কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, এই যে আমি যখন সেন্স দিব, এই সেন্সের মধ্যে কি থাকবে? বিভিন্ন রকম ওয়ার্ড থাকবে, এবং ওই ওয়ার্ডগুলোর কি জানতে হবে আপনাকে? মিনিং জানতে হবে। কি জানতে হবে? মিনিং জানতে হবে, জানতে হবে না? জানতে হবে। তাহলে এই মিনিংটা আসবে কোত্থেকে? ওই যে আমরা ওয়ার্ড বেসের জন্য ভোক্যাব পড়বো না? যখন আমরা এমসিকিউ পোর্শনটাকে কভার করব, ওইখানে ওয়ার্ড বেস সেকশনে ভোক্যাবস আমরা পড়বো, সিনোনিম পড়বো, অ্যান্টোনিম পড়বো, ঠিক আছে। সিনোনিম পড়বো, অ্যান্টোনিম পড়বো। তাহলে এই জিনিসটা আমাকে অনেকগুলো ওয়ার্ডের মিনিং জানতে সাহায্য করবে। তাহলে আমি যখন একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলোর মিনিংটা জানবো এবং সেখানের যে অ্যাপ্লিকেশনের জন্য আমরা যদি টেন্সটা জানবো, তাহলে আমাদের এই সেন্টেন্সটা করা কঠিন কিছু কি হবে বলেন তো আমাকে? কঠিন কিছু কি হবে? হবে না। যেমন ধরেন আমি যে আপনাদেরকে শুরুতে যেটা বলেছি, শুধু গ্রামার দিয়েও আপনি পারবেন না, শুধু ওয়ার্ড বেস সেকশন দিয়েও আপনি পারবেন না, আপনাকে কম্বিনেশন অফ বোথ, দুটোর কম্বিনেশন আপনাকে করতেই হবে। কেন করতে হবে? এই এক্সাম্পলটা দেখেন কি বলেছে, সকাল থেকে গুড়ি গুড়ি কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। তাহলে এই সেন্টেন্সে কি আছে? এই সেন্টেন্সে দুটো জিনিস আছে দেখেন, এটা হচ্ছে ফিনিশড অ্যাকশন আছে এখানে একটা আছে কি? ফিনিশড অ্যাকশন, ঠিক আছে, প্লাস কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটু ভালো করে খেয়াল করেন। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফিনিশড অ্যাকশন, আরটা হচ্ছে কি? কন্টিনিউয়াস অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে ফিনিশড অ্যাকশন কোথায়? স্যার আমরা তো এখানে পাচ্ছি যে বলেছেন যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মানে এটা চলমান, তো
এখানে ফিনিশড অ্যাকশন কই, একটু ভালো করে সবাই মনোযোগ দেন। এখানে ফিনিশড অ্যাকশন আছে। অ্যাকশনটা কোথায় দেখেন আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন সবাই। তাহলে এখন এখানে ফিনিশ অ্যাকশন কোথায় আছে? এই তো কথা। আসেন আমি দেখাই। ধরেন 6টা, ঠিক আছে? এটা হচ্ছে সকাল 6টা, এটা হচ্ছে আমার 7টা, এই পয়েন্টটা হচ্ছে আমার 7টা, এটা হচ্ছে 8টা, এটা হচ্ছে 9টা। হ্যাঁ, আচ্ছা ধরেন আমি এখন, এটা হচ্ছে নাও, এটা হচ্ছে এখনকার সময়, বর্তমানের সময়, আমি এটা লিখলাম না, এটা হচ্ছে নাও। হ্যাঁ, এটা বর্তমানের সময়। তাহলে বৃষ্টিটা কখন শুরু হয়েছে? বৃষ্টিটা শুরু হয়েছে সকাল 6টায়। সকাল 6টা থেকে বৃষ্টি শুরু হয়ে দেখেন এখন হচ্ছে সময় 8টা, ঠিক 8টা, আমি একদম মানে 8 o'clock, একদম কাটায় কাটায় 8টা এখন, ঠিক আছে? তাহলে বৃষ্টি শুরু হয়েছে কখন? 6টায় শুরু হয়েছে। হ্যাঁ, আর এখন সময় কত? 8টা। তার মানে দেখেন 6টা থেকে শুরু করে 7টা 59 পর্যন্ত এই সময়ের কাজটা শেষ না? বলেন তো, সময়টা ইলাপসড হয়ে গেছে না? এটা অতিবাহিত হয়েছে না? হয়েছে? হয়েছে। তাহলে সময়টা চলে গেছে। তাহলে এই পোরশনটা শেষ, এই পোরশনটার কাজ শেষ। যেহেতু এখন 8টা, তাহলে এই পোরশনটার কাজ শেষ। তাহলে এটা হচ্ছে ফিনিশড অ্যাকশন। এই অ্যাকশনটা কি হয়েছে? কি এটা? ফিনিশড। এটা হচ্ছে ফিনিশড অ্যাকশন, ঠিক আছে? আর এই যে 8টা থেকে যেটা চলছে, এটা যেটা চলবে, ইন ফিউচারও চলবে, এখনও চলছে, সামনেও চলবে, তাহলে এটা হচ্ছে গোয়িং অ্যাকশন। এটা হচ্ছে গোয়িং অ্যাকশন অথবা কন্টিনিউয়াস অ্যাকশন, ঠিক আছে? অথবা কন্টিনিউয়াস অ্যাকশন। একটু ভালো করে খেয়াল করেন আপনারা। তাহলে দেখেন, তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফিনিশড অ্যাকশন, একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকশন। আর আমরা জানি যখন অ্যাকশন শেষ হয়ে যায়, ফিনিশড অ্যাকশনের জন্য আমরা পারফেক্ট টেন্সকে ইউজ করি, ঠিক আছে? ফিনিশড অ্যাকশনের জন্য আমরা পারফেক্ট টেন্সকে ইউজ করি। আর যখন কাজ চলতে থাকে তখন এটার জন্য আমরা কাকে ইউজ করি? কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করি, ঠিক আছে? তাহলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে ফিনিশড অ্যাকশনকে ডিনোট করার জন্য পারফেক্ট টেন্সকে আনতে হবে, ঠিক আছে? আর কন্টিনিউয়াস অ্যাকশনকে ডিনোট করার জন্য কন্টিনিউয়াস টেন্সকে আনতে হবে, ঠিক আছে? তার মানে যেহেতু এখনও হচ্ছে সকাল থেকে শুরু হয়ে, তাহলে এই বাক্যটাকে আপনার কনভার্ট করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট, একটু ভালো করে কথাগুলো খেয়াল করেন। প্রেজেন্ট যেহেতু বর্তমানে হচ্ছে বলছে, ঠিক আছে? প্রেজেন্ট, তাহলে এটা বর্তমানের কাজ। পারফেক্ট কেন? পারফেক্ট হচ্ছে ফিনিশড অ্যাকশনের জন্য। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কেন? কন্টিনিউয়াস অ্যাকশনের জন্য, ঠিক আছে? তাহলে দেখেন তো, এটা সোললি, সিম্পলি, টোটালি, হ্যাঁ, আমরা কিসের উপর ডিপেন্ড করেছি? গ্রামারের উপর, আর কিছুই না। আমরা গ্রামারটা জানলে আমরা এটার সিকোয়েন্সিংটা আমরা করতে পারবো, এটার ভাগটা আমরা করতে পারবো, হ্যাঁ, এবং এই জিনিসটা আমরা বুঝতে পারবো যদি আমরা গ্রামারটা পারি। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ, জেনে গেলাম, বুঝে গেলাম যে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। গ্রামার পেয়ে গেছি এই সেন্টেন্সে। এখন দেখেন গ্রামার পেলে কি হবে? কারণ আমি কি বলেছিলাম, সেন্টেন্সে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সেন্স আর একটা হচ্ছে টেন্স। তাহলে আমরা টেন্সটা পেয়ে গেলাম, এখন আমাদের সেন্সটা তৈরি করতে হবে। এখন সেন্স তৈরি করতে গেলে আমরা এখানে কিছু ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ডগুলোর মিনিংটা আমাকে জানতে হবে। যেমন দেখেন এখানে কঠিন জিনিসটা হচ্ছে আমার কি? গুড়ি গুড়ি বৃষ্টি, ঠিক আছে? হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি। তাহলে এই গুড়ি গুড়ি ইংরেজি আমাকে জানতে হবে, ঠিক আছে? এই গুড়ি গুড়ি ইংরেজি আমাকে জানতে হবে। তাহলে এটার জন্য আমাকে ওয়ার্ড মিনিং পড়তে হবে। আর এই ওয়ার্ড মিনিং পোরশনটাও আমরা কোথায় পড়বো? এটাও আমরা এমসিকিউর জন্য পড়বো। তাহলে দেখেন এমসিকিউটা যদি ভালো করে পড়ি, এমসিকিউর জন্য প্রিপারেশনটা যদি আমার ভালো হয় বা ভালো থাকে, তাহলে রিটেনে যে ভয় আমাদেরকে দেখানো হয়, সে ভয়টা জয় করাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো ব্যাপার না। এবং বিদেশি স্টুডেন্টদেরকে সেই কনফিডেন্সটাই আমরা দিই, এবং সেই কনফিডেন্সটাই অবলম্বন করে ওরা কী হয়েছে? বিগত বছরগুলোতে সফল হয়েছে, হ্যাঁ, এবং আশা করছি আপনারাও সফল হবেন। একটু আসেন, তাহলে এই যে গুড়ি 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 বৃষ্টি ইংরেজি হচ্ছে কি? ড্রিজল। ড্রিজল মানে হচ্ছে কি হওয়া? গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া বা গুড়ি গুড়ি বৃষ্টি পড়া, ঠিক আছে? তাহলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining, sorry, it has been drizzling since morning, since morning,
ওকে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। তাহলে দেখেন এখানে কি করেছি, সিম্পলি ওয়ার্ড মিনিং এবং গ্রামার এই দুটো জিনিসের কম্বিনেশন করে জাস্ট একটা ট্রান্সলেশন করেছি। এবং আমার এখানে দেখেন, আমার এখানে কি বলা আছে, আমার এখানে ট্রান্সলেশন আসবে এই যে ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি। তাহলে আমি এভাবে ট্রান্সলেট করব, চেঞ্জ করব। তাহলে এইগুলো এটা করার জন্য আমার কি লাগবে, এটা করার জন্য আমাকে ওয়ার্ড বেস কোয়েশ্চেনগুলো ভালো করে পড়তে হবে, গ্রামার পোর্শনটা ভালো করে পড়তে হবে, যেটা আমরা এমসিকিউর জন্য করেছি। বেঙ্গলি টু ইংলিশ এই যে একটু আগে আপনাদেরকে করে দেখিয়েছি আমি, তাও কি ওয়ার্ড বেস সেকশনের আমাকে ভোক্যাবসটা ভালো করে জানতে হবে। শুধু ভোক্যাবস কেন, এখানে অনেকগুলো ক্ষেত্রে আমার ফ্রেজেস এবং ইডিয়মসেরও প্রয়োগ হয়। হ্যাঁ, আমার ফ্রেজ থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, যেমন ধরেন দিস প্রপার্টি ইজ দ্য বোন অফ কন্টেনশন বিটুইন দ্য টু ব্রাদার্স, ঠিক আছে। তাহলে দেখেন এই যে বোন অফ কন্টেনশন এটা ফ্রেজ ইউজ করে দিল, ঠিক আছে। তাহলে আপনাকে ওই যে ওয়ার্ড বেস কোয়েশ্চেনের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে, পাশাপাশি এটা করার জন্য আপনাকে গ্রামার জানতে হবে। তো এই ওয়ার্ড বেস কোয়েশ্চেনের আইটেমগুলো আমরা কোথায় পড়বো, এমসিকিউর জন্য পড়বো। এই গ্রামার পোর্শনটা আমরা কোথায় পড়বো, এমসিকিউর জন্য পড়বো, ঠিক আছে। পড়বো না, পড়বো। তাহলে রিটেনের জন্য যে আলাদা করে প্রিপারেশন, আলাদা একটা যে আমাদের মনোজগতে একটা যে ভয় ঢুকিয়ে দেয়া, সেই জিনিসটা আসলে আমি মনে করি কখনো কাম্য না আর কি। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ট্রান্সলেশন ছাড়া এখানে কি আছে, সেন্টেন্স কারেকশন আছে, সেন্টেন্স কারেকশন আছে। তাহলে একটা সেন্টেন্সকে কারেক্ট করতে হলে ইউ হ্যাভ টু সোললি ডিপেন্ডেন্ট অন গ্রামার, মানে গ্রামার ছাড়া কিছুই নেই, ঠিক আছে। তাহলে গ্রামার উপর আপনাকে কী করতে হবে, ডিপেন্ড করতে হবে, ঠিক আছে। সো আমরা একটু মোটামুটি দেখেছি যে আমাদের রিটেন পার্টটা কেমন হয়, আর এই রিটেন পার্টে যে আমাদের আসলে কি করতে হবে সেই জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা একটু আমাদের স্লাইডে যাই। এখানে কি আছে দেখেন, এই প্রশ্নটা আমরা দেখেছি। দেখেন এরপর হচ্ছে ডিইউবি ইউনিট, এখানেও আপনারা দেখেন এখানে আমার এমসিকিউতে 60 মার্কসের কোয়েশ্চেন আসে টোটাল। আর ইংলিশ পোর্শনের কথা যদি বলি, তাহলে 15টা কোয়েশ্চেন আসে এখানে, ঠিক আছে, 15টা কোয়েশ্চেন আসে। আচ্ছা, এখানেও 15টা কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে অ্যাডভান্স ইংলিশ অথবা বাংলা, যারা ইয়ার স্টুডেন্ট তারা অ্যাডভান্স ইংলিশ আনসার করে, আর যারা ইয়ার তারা বাংলা অ্যান্সারটা করে, ঠিক আছে। জেনারেল স্টুডেন্ট তারা বাংলাটা আনসার করে। তাহলে এখানেও টোটাল 60 মার্কসের এমসিকিউ পোর্শন হয়। আর এখানে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে দেখেন রিটার্নটা একটু ভিন্ন, কেন ভিন্ন বলছি, কারণ এখানে দেখেন 20-20 বাংলা, আরটা হচ্ছে কি ইংলিশ, একটু ভালো করে খেয়াল করেন 40। তাহলে এখানে ভিন্নতার জায়গাটা কি, এই 40-এর মধ্যে এখানে একটু ভিন্ন রকম কোয়েশ্চেন হয়। যেমন আমরা সি ইউনিটে যেটা দেখেছি সেখানে ট্রান্সলেশন আসে এবং কি আসে, সেখানে সেন্টেন্স কারেকশন আসে। এখানে যে জিনিসটা হয়, এখানে আপনাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে। অনেক সময় আপনাকে একটা প্রিসিস রাইটিং দিতে পারে। হ্যাঁ, আবার এমন হয় যে কিছু ওয়ার্ড দেয়, ওগুলোর মিনিং লিখতে হয় এবং ওটা দিয়ে একটা বাক্য রচনা করতে হয় আপনাকে। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেনগুলো এখানে কিন্তু আসে, ঠিক আছে। তো এটার জন্য প্রিপারেশনটা একটু ডিফারেন্ট, তাও কিন্তু কঠিন কোনো কিছু না। এগুলোও কিন্তু আমরা যদি গ্রামার বেসড পড়ালেখা করি, আমরা যদি ওয়ার্ড বেসড পড়ালেখা করি, তাহলে এগুলো এটা দিয়ে কি করা যাবে, কভার করা যাবে, ঠিক আছে। তাহলে আসেন এরপর একটু দেখি আমরা খুব কাঙ্ক্ষিত জিনিস যারা চট্টগ্রামের স্টুডেন্ট তাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কি সিইউ সি ইউনিট, একটু ভালো করে দেখেন, সিইউ সি ইউনিট। হ্যাঁ, এখানে আবার কোনো রিটেন পার্ট নেই। হ্যাঁ, এখানে যা কিছু হবে সব কিছু হবে কিসের উপর, এমসিকিউর উপর। সব কিছু হবে কিসের উপর, এমসিকিউর উপর, ঠিক আছে। এই এমসিকিউটার উপরই আপনাকে ডিপেন্ড করতে হবে এখানে, ঠিক আছে। এখন দেখেন এই ক্ষেত্রে আমার প্রশ্নটা কেমন হয়, এই ক্ষেত্রে দেখেন আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি সেটার মার্কসটা একটু ভালো করে খেয়াল করেন সবাই। সেটা হচ্ছে চীন ইউনিভার্সিটি সি ইউনিটে ইংলিশের মার্কস হচ্ছে কত দেখেন, 40 মার্কসের কোয়েশ্চেন আসে কোত্থেকে, ইংলিশ থেকে। 40 মার্কস, নট 40 কোয়েশ্চেন্স, খেয়াল করতে হবে এখানে কিন্তু 40 মার্কস বলেছি আমি, 40টা কোয়েশ্চেন না কিন্তু। এখানে কোয়েশ্চেন হচ্ছে আপনার 35টা, কোয়েশ্চেন 35টা, বাট মার্কস হচ্ছে 40। কেন 40 একটু আমরা দেখব। সেটা হচ্ছে দেখেন এখানেও দুটো ভাগে এখানে ভাগ করেছে। এখানে ইনফ্যাক্ট দুটো না, ইনফ্যাক্ট এখানে 3টে ভাগে ভাগ করেছে। দেখেন আমি একটু বলি যে ইংলিশে 40 মার্কসের মধ্যে এখানে কম্প্রিহেনশন আসে একটা, যেখানে আপনার 5টা এমসিকিউ দেওয়া থাকে, 5টা এমসিকিউর প্রতিটা কয় নাম্বার করে, 2 নাম্বার করে। এখানে থাকে আপনার 10 মার্কস, এখানে থাকে আপনার 10 মার্কস। তাহলে দেখেন কোয়েশ্চেন হচ্ছে 5টা কোয়েশ্চেন, বাট এই 5টা কোয়েশ্চেন ক্যারি করছে কয় মার্কস,
10 মার্কস, ঠিক আছে। এরপর দেখেন গ্রামার, এই যে গ্রামার দিয়েছে, গ্রামার থেকে এখানে কি বলেছে, এই দেখেন সেন্টেন্স কারেকশন। তাহলে দেখেন আমার প্রিপারেশন কিন্তু একই রকম, আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য যেরকম প্রিপারেশন নিচ্ছি এখানের জন্য আমার কিন্তু একই প্রিপারেশন, শুধু একটা ব্যতিক্রমী জায়গা আছে, সেটা হচ্ছে আমার এই যে কম্প্রিহেনশন, এই জিনিসটা ঢাকা ইউনিভার্সিটি নেই, বাট এটা আমাকে চিলি ইউনিভার্সিটির জন্য পড়তে হবে, ঠিক আছে। এখানে কি আছে, এমসিকিউ আছে 15টা এমসিকিউ আছে, প্রত্যেকটা 1 নাম্বার করে। দ্যাট মিনস দেখেন তাহলে আমি কি পাচ্ছি, আমরা পাচ্ছি কম্প্রিহেনশন, এখানে কম্প্রিহেনশনে যেটা হচ্ছে আমার 5টা কোয়েশ্চেন 10 মার্কস, ওকে। এরপর আমরা গ্রামারে কি পাচ্ছি, এখানে গ্রামারে পাচ্ছি 15 কোয়েশ্চেন 15 মার্কস, ঠিক আছে। 15টা কোয়েশ্চেন 15 মার্কসের জন্য, ঠিক আছে। এরপর আমরা দেখেন এরপরে কি আছে, এরপর যে পার্টটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড বেসড পার্ট। হ্যাঁ, এখানেও আমি বারবার করে বলি সেটা হচ্ছে ওয়ার্ড বেসড পার্ট। ওয়ার্ড বেসড পার্টে কি বলেছে, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, ঠিক আছে। হতে 15টা কোয়েশ্চেন আসে, প্রত্যেকটাতে 1 নাম্বার করে। তাহলে দেখেন এটাও ওয়ার্ড বেসড পার্ট, ওয়ার্ড বেসড কোয়েশ্চেন। ওয়ার্ড বেসড কোয়েশ্চেনে 15টা কোয়েশ্চেন আসে কয় নাম্বারের জন্য, 15 মার্কসের জন্য, ঠিক আছে। তাহলে টোটাল আমার কোয়েশ্চেন হচ্ছে 35, মার্কস হচ্ছে 40, তাহলে 35 কোয়েশ্চেন্স ফর 40 মার্কস, ঠিক আছে। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলি, এই যে এই চিলি ইউনিভার্সিটিতে এখানে যে আপনারা যে যদি ভর্তি নির্দেশিকা দেখেন, তাহলে ভর্তি নির্দেশিকাতেও চিলি ইউনিভার্সিটি আপনাদের এরকম উল্লেখ করবে যে সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড অ্যানালজি। বেসিক্যালি বিগত 2 থেকে 3 বছরের কোয়েশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন, এখানে শুধু এই জিনিসগুলো না, এর বাইরে থেকেও ওয়ার্ড বেসডের পার্ট থেকে কোয়েশ্চেন আসে। যেমন দেখেন এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন হয়, যেটা আপনি যদি গত বছরের কোয়েশ্চেনটা দেখেন, গত বছরও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এখানে 2টো কোয়েশ্চেন হয়েছে। এখানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে কোয়েশ্চেন হয়, ঠিক আছে। সো এখানে যে স্পেসিফিক করে দিয়েছে যে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, যেমন দেখেন সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস দিয়েছে, এখনও অবধি এই অ্যান্টোনিমস থেকে কোনো কোয়েশ্চেন কিন্তু সিইউতে আসে নাই, সি ইউনিটে সবসময় সিনোনিমস থেকে ওনারা কোয়েশ্চেনটা করেছে। সো এখানে দেয়া আছে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে। তো এখন কথা হচ্ছে কি পড়বো, ওই যে আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়ার্ড বেসের জন্য যে যে আইটেমগুলো দিয়েছিলাম, সেই আইটেমগুলো আমরা যদি একবার সবগুলো আইটেম ভালো করে পড়ে নিই, তাহলে সেই জিনিসগুলো দিয়ে আমরা বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির গ্রামার পার্টটা আমরা কভার করতে পারবো এবং ওয়ার্ড বেস পার্টটা আমরা কভার করতে পারবো, ঠিক আছে। এখানে এটার জন্য আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই বা আলাদা কিছু পড়ারও প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম সি ইউনিটে ইংলিশটা হচ্ছে আমার 40 মার্কসের, এখানে কোয়েশ্চেন থাকবে 35, 35টা কোয়েশ্চেন 40 মার্কস হচ্ছে এটার নাম্বার, ঠিক আছে। সো এই ইংলিশটা কিন্তু সব জায়গায় গুরুত্বপূর্ণ, একদম প্রত্যেকটা জায়গায় আপনি যান। এবং কম বেশি দেখলাম যে স্টুডেন্টরা এই সাবজেক্টটাতে খারাপ করে, খুব ভালো ভালো স্টুডেন্ট আমি দেখেছি যে এই সাবজেক্টটাতে কী করতে খারাপ করতে, এটা তারা জানে না খারাপ করে সেই জন্য না, অনেক সময় একটু সাহস পায় না, কনফিডেন্স পায় না, ওয়ে পায় না যে কোন ওয়েতে যেতে হবে, ঠিক আছে। সো আমরা আছি, অবশ্যই আছি, ভিডিওতে আছি আপনাদের সাথে, আপনাদেরকে রাইট ওয়ে, রাইট ট্র্যাকে রাখার জন্য। যেভাবে আমরা বিগত বছরগুলোতে আমাদের স্টুডেন্টগুলোকে রেখেছি রাইট ট্র্যাকে, আপনাদেরকে রাইট ট্র্যাকে রাখার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ আমাদের, ঠিক আছে। এবং আমরা আপনাদেরকে ওই রাইট ট্র্যাকটা দেখিয়ে দিব, ওই রাইট ট্র্যাক ধরে আপনারা হেঁটে যাবেন এবং আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছায় যাবেন ইনশাআল্লাহ। আমরা সেটাই আশা করছি এবং সেই নিয়তেই আমরা কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখি আমরা, সেটা হচ্ছে সি ইউনিটের দেখলাম আমরা। এখন আসেন ডিইউসি ইউনিট, একটু ভালো করে দেখেন এখানে কি হচ্ছে। আমরা এখানে যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে 25-26। এই কোয়েশ্চেনটা আমরা এখানে কেন রেখেছি, কোয়েশ্চেনটা রেখেছি আমরা এতক্ষণ কি করেছিলাম, আমরা এতক্ষণ করেছিলাম কি যে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এটা আমরা দেখেছি। তো ওই যে আমরা দেখেছি, সে দেখার সাথে আমার এখানের প্রমাণটা আমাকে করতে হবে, ঠিক আছে। এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা যা পড়েছি তার ঠিক কিনা সেটা যাচাই করতে পারবো না, ঠিক আছে। তো সবাই কি আমার কথা কি শোনা যাচ্ছে, সবাই আমার কথা শুনতে পাচ্ছে? আমি আসলে অনেকক্ষণ ডিটেলসড আপনাদের কমেন্ট থেকে, হ্যাঁ অনেকেই তো কমেন্ট করেছে। হ্যাঁ, একটু আমার কথা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে, বা আমরা যা বলেছি এতক্ষণ সেগুলো কি আমরা বুঝতে পেরেছি? একটু যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আসলে
আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে বা আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। ওকে, হ্যাঁ, মিকাশা বিনতি ইদ্রিস বলছে জি স্যার। ওকে, থ্যাংক ইউ বিনতি। বাকির একটু আমাকে একটু যদি কমেন্টে জানান তাহলে আমার ফার্দার প্রসেসিংটা অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? একটু যদি জানান। হ্যাঁ, রিফাত বলছে ইয়েস স্যার, থ্যাংক ইউ রিফাত। হ্যাঁ, ইস্তিয়াক বলছে আচ্ছা ইয়েস স্যার, ওকে ফাইন। পূজন্ত বলছে জি স্যার, ওকে ফাইন, থ্যাংক ইউ পূজন্ত। তানভীরুল ইসলাম বলছে জি স্যার, ওকে থ্যাংক ইউ তানভীর। রাহাত বলছে জি ভাইয়া, ওকে ফাইন। সাথী ইসলাম বলছে জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, রাত বিশ্বাস বলছে হ্যাঁ স্যার, ওকে ফাইন। হ্যাঁ, আপনারা শেষ অবধি একটু দেখেন আমরা কেন ইংলিশে আমরা সফল হতে পারছি না, আমাদের স্টুডেন্টরা কেন ইংরেজিকে ভয় পাচ্ছে, কোন কৌশলগুলোর কারণে আমরা ইংরেজি ভয়টাকে দূর করতে পারছি না, বা কোন জায়গায় ল্যাকিংসটা, সেটা আমরা আমাদের ক্লাসের শেষে আজকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, একটু দেখেন 1 নাম্বার কোয়েশ্চেনটা, সবাই একটু ভালো করে দেখেন। যে বলেছে কি যে আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান ড্যাশ রেট, অ্যাট এন ড্যাশ রেট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা দিয়েছে, একটা গ্যাপ দিয়েছে, এখানে 4টা ওয়ার্ড দিয়েছে। তাহলে দেখেন এখানে যে জিনিসটা আছে, সেন্টেন্সটা মিনিংটা বুঝে আপনাকে এটা করতে হবে। এখানে কি কোনো গ্রামার আছে? নেই। এখানে কি কোনো গ্রামার আছে? নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে পিওরলি এই সেন্টেন্সটার কি জানতে হবে আপনাকে, মিনিং জানতে হবে, এই সেন্টেন্সটার সেন্সটা আপনাকে বুঝতে হবে। একটু ভালো করে খেয়াল করেন, এই সেন্টেন্সটার সেন্সটা আপনাকে বুঝতে হবে এবং এই সেন্টেন্সটার মিনিংটা আপনাকে জানতে হবে। এবং এখানে যে রাইট ওয়ার্ডটা এখানে কোপ করবে, যে রাইট ওয়ার্ডটা এখানে বেস্ট ফিটেড হবে, সেই রাইট ওয়ার্ডটাই এখানে বসাতে হবে। তাহলে পিওরলি আমরা যদি বলি যে এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে ওয়ার্ড বেস সেকশন থেকে আসছে, তাহলে আমি লিখে নিলাম ডব্লিউ, ওয়ার্ড বেস সেকশন থেকে আমার এই কোয়েশ্চেনটা এসছে, ঠিক আছে? আচ্ছা ফাইন, আমি সলভিংয়ে যাচ্ছি না, আমরা বেসিক্যালি দেখব। হ্যাঁ, সলভ করার অনেক সময় আছে আমাদের, আমরা সলভ করব এবং আমরা শুধু সলভই করব না, এই যে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কেন আসছে, কেন হচ্ছে, ইংরেজিতে এই জিনিসটা কীভাবে আসছে, কী কারণে আসছে, এটার পেছনের রহস্যটা কি, আমরা প্রত্যেকটা জিনিস একদম মানে ইনস অ্যান্ড আউটস পড়বো, ঠিক আছে? বিশেষ করে সেটা আমি ওইভাবে পড়াতে ভালোবাসি এবং আমি সেভাবে আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা আসেন, আমরা প্রথমে যে সেগ্রিগেট করছি, যে আমরা শুরুতে যে বলেছিলাম ওয়ার্ড বেস সেকশন থেকে এতটা কোয়েশ্চেন আসে, গ্রামার থেকে এতটা কোয়েশ্চেন আসে, আমরা জাস্ট সেই জিনিসটা প্রুফ করছি আর কি। হ্যাঁ, ওকে, 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, হোয়াট ড্যাশ ইফ ইউ হ্যাড নট গন টু স্কুল। তাহলে দেখেন এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি ইফ। তাহলে আমরা কি জানি, ইফ দ্বারা কি বোঝায়, কন্ডিশন বোঝায়। কি বোঝায়? ইফ দ্বারা কন্ডিশন বোঝায়। তাহলে দেখেন এটা কোত্থেকে আসছে, এটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। ইংলিশ গ্রামারে আপনি একটা পার্ট পাবেন, সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটে, আই রিপিট, প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা কোয়েশ্চেন মাস্ট। আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে, যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা কোয়েশ্চেন মাস্ট, মাস্ট অ্যান্ড মাস্ট। সো আমরা একটা জিনিস জেনে গেলাম, যে সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসে। তাহলে এই গ্রামাটিক্যাল পার্টটা আমাদেরকে একটু ভালো করে কি করতে হবে, আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এবং এটা আমরা অনেক ভালো করে পড়ব ইনশাআল্লাহ, আমরা সবাই এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে এটা আসছে কোত্থেকে, গ্রামার থেকে। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটা ছিল কোত্থেকে, ওয়ার্ড বেস থেকে। 2 নম্বরটা আমরা পেয়েছি কোত্থেকে, গ্রামার থেকে। এটা আমাদের গ্রামার সেকশনের কোয়েশ্চেন, ঠিক আছে? এটা আমাদের গ্রামার সেকশনের কোয়েশ্চেন। ওকে ফাইন, এবার আমরা যাই, একটু পরে যাই। 3 নম্বর কোয়েশ্চেনটা কি এসছে একটু দেখি, কি বলেছে দেখেন। বলেছে দ্য ফক্স ইভেন দো কন্ট্রাস্ট রিলেটিং ওয়ার্ড, যেটা কন্ট্রাস্ট বুঝায়, বিপরীত ধারণাকে প্রকাশ করে, কন্ট্রাস্ট। হ্যাঁ, দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ জাম্পড ওভার দ্য ডগ। আচ্ছা খেয়াল করেন, তাহলে এখানেও কিন্তু কি আছে, এখানেও একটা গ্রামার আছে। কি গ্রামার আছে দেখেন, ইনজুরটা হচ্ছে একটা কি, দেখেন একটু ভালো করে দেখেন, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা কি ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাকে আপনাকে সবসময় প্যাসিভে ইউজ করতে হবে, একটু ভালো করে খেয়াল করেন।
কিসে ইউজ করতে হবে, প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা দেখেন, দ্য ফক্স ইভেন দো ড্যাশ, ইভেন দো ইট ড্যাশ, তাহলে দেখেন জাম্পড ওভার দ্য ডগ। তাহলে এই দেখেন এখানে কি আছে, জাম্পড আছে। জাম্পটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, পাস্ট সিম্পল পাস্ট আর কি, হ্যাঁ এটা কিসে আছে, এটা আসে সিম্পল পাস্টে। তাহলে একটু খেয়াল করেন, দ্য ফক্স এখানে একটা কমা দিয়েছে, ইভেন দো ইট ড্যাশ, আচ্ছা দ্য ফক্স জাম্পড ওভার দ্য ডগ। তাহলে আমার মেইন ক্লজটা একটু ভালো করে খেয়াল করেন, আমার মেইন ক্লজটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবেন, মেইন ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও অবশ্যই কোন টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়। কোন টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়। এক্ষেত্রে 3-4টা কি আছে, এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে কি, সেক্ষেত্রে হয় কি যে মেইন ক্লজ পাস্ট টেন্সে থাকলেও সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট টেন্সে হয় না, এরকম অনেকগুলো ক্ষেত্র আছে। যেমন ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে হয় না, হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে হয় না, যদি সাবজাংটিভ থাকে তাহলে সেক্ষেত্রে হয় না, ঠিক আছে, হ্যাঁ হিস্টোরিক্যাল ফ্যাক্টের ক্ষেত্রে হয় না, হ্যাঁ এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে মেইন ক্লজ ফার্স্ট টেন্সে হলেও সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে হবে না, পাস্ট টেন্সে হবে না। এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে মেইন ক্লজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে। তাহলে যেহেতু আমার এখানে ওই এক্সেপশনের ক্ষেত্রগুলো নাই, এখানে কোনো ইউনিভার্সাল ট্রুথ নাই, এখানে কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট নাই, ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, যেহেতু আমার মেইন ক্লজটা পাস্ট টেন্সে আছে তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজটাও অবশ্যই কোন টেন্সে করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। তাহলে পাস্ট টেন্সে করলে একটু খেয়াল করেন, এখানে আমার সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট থাকলে আমার একটা ফাইনাইট ভার্ব লাগবে, তাহলে ফাইনাইট ভার্ব লাগলে আমার এখানে ইনজুরিং আসতে পারবে না, ঠিক আছে, এখানে আমার ইনজুরটা হতে পারবে না। কেন হতে পারবে না, কারণ এটাকে প্যাসিভ করতে হবে, আমি বলেছি। তাহলে দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ, ইভেন দো ইট ওয়াজ ইনজুর্ড, ইভেন দো ইট ওয়াজ ইনজুর্ড, ইজ ইনজুর্ড করা যাবে না, যেহেতু আমার মেইন ক্লজ পাস্ট টেন্সে আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজও কোন টেন্সে করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে, ঠিক আছে। তাহলে যাই হোক, আমি এটা কেন বোঝাচ্ছি, এটা বোঝানোর অর্থ হচ্ছে একটা, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা আমার কোত্থেকে আসছে, গ্রামার থেকে আসছে। তাহলে দেখেন প্রথম 3টা কোয়েশ্চেনের মধ্যে আমরা 2টো কোয়েশ্চেন গ্রামার পেয়েছি, একটা কোয়েশ্চেন ওয়ার্ড বেস থেকে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন একটু যাই, দেখেন আমি বলেছি প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন আসে। দেখেন কি বলেছে, হি ওয়াজ লুকিং ফর এ জব ড্যাশ দ্য এন্ড হি গট ওয়ান, ঠিক আছে। আমি বারবার করে আপনাদেরকে বলেছি যে প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন হয়। তাহলে দেখেন এটা কিন্তু কোনো কি না, এটা হচ্ছে কোনো আপনার, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনও না, এটা কোনো গ্রুপ ভার্বও না, ঠিক আছে। তাহলে এটা আসছে সিম্পলি বেসিক ইউজ অফ প্রেপোজিশন থেকে, হ্যাঁ এটা হচ্ছে বেসিক ইউজ অফ প্রেপোজিশন। তাহলে বেসিক ইউজ যেহেতু এটাকে আমি গ্রামার পার্ট হিসেবে নিচ্ছি, এটা আমার গ্রামার পার্ট যেহেতু বেসিক ইউজ, ঠিক আছে। আমি আপনাদেরকে বলেছিলাম প্রেপোজিশনের ক্ষেত্রে ফিক্সড প্রেপোজিশন এবং গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বগুলোর ক্ষেত্রে আমরা এটাকে ওয়ার্ড বেস সেকশনের আন্ডারে ধরি, আমি এটাকে কাউন্ট করি। আর যদি বেসিক ইউজ আসে সেটাকে আমরা কি বলি, সেটা গ্রামার থেকে আসছে সেটা আমরা বলি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন 5 নম্বরে, আই বাম্পড ড্যাশ ওয়ান অফ মাই ওল্ড ফ্রেন্ডস অ্যাট দ্য নিউ মার্কেট ইস্টারডে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখেন বাম্পের সাথে একটা ওয়ার্ড যুক্ত হয়ে হঠাৎ কারোর সাথে সাক্ষাৎ হওয়া বোঝায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে এটাকে আমরা বলছি এটা ওয়ার্ড বেস সেকশন থেকে আসছে। কোথা থেকে আসছে, এটা আসছে ওয়ার্ড বেস সেকশন থেকে। আচ্ছা এরপর আমরা যাই, এরপরে যেটা বলেছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। তাহলে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স যেহেতু বলেছে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা অবশ্যই কোত্থেকে, গ্রামার থেকে। এখানে গ্রামারের ইউজ আছে, অ্যাপ্লিকেশন আছে, এই গ্রামার থেকে এই কোয়েশ্চেনটা আসছে, ঠিক আছে। আচ্ছা আপনারা বুঝতে পারছেন কি না, লেস দেন 10% ব্যাটারি, আচ্ছা ওকে ফাইন। এরপরে দেখেন, এরপর আমরা যাই, তাহলে আমরা পরে হিসাব করব যে আমরা কয়টা গ্রামার পাচ্ছি, কয়টা ওয়ার্ড বেস কোয়েশ্চেন পাচ্ছি, ঠিক আছে। তাহলে অলরেডি আমরা 6টা কোয়েশ্চেন দেখেছি, 6টা কোয়েশ্চেনের মধ্যে আমরা 4টা কোয়েশ্চেন গ্রামার পেয়েছি, 2টো কোয়েশ্চেন ওয়ার্ড বেস পেয়েছি, হ্যাঁ 4টা গ্রামার ইতিমধ্যে আর 2টো ওয়ার্ড বেস কোয়েশ্চেন পেয়েছি, ওকে ফাইন। এরপরে যাই, এরপরে দেখেন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, ঠিক আছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। তাহলে দেখেন এই কোয়েশ্চেনটা আমার কোত্থেকে আসছে, এই কোয়েশ্চেনটাও আমার গ্রামার থেকে আসছে, এটাও আমার গ্রামার থেকে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইন্টারভিউ সেন্টেন্সের প্যাটার্ন কী হবে, ইন্টারভিউ সেন্টেন্স করতে গেলে আমাকে কি করতে হবে, ঠিক আছে, সেটার মধ্যে থেকে এখানে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাও হচ্ছে আমার কি গ্রামার।
এরপর দেখেন 8 নাম্বার কোয়েশ্চেন। 8 নাম্বার কোয়েশ্চেন একটু ভালো করে দেখেন কি বলছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটা স্পেলিং থেকে আসছে, তাহলে স্পেলিং কিসের অংশ বলেছি, ওয়ার্ড বেস কোয়েশ্চেন। তাহলে আমরা কি পেয়েছি, 8 পর্যন্ত কি পেয়েছি, 5টা গ্রামার 3টে ওয়ার্ড বেসড, 5টা গ্রামার পেয়েছি, 3টে ওয়ার্ড বেস কোয়েশ্চেন পেয়েছি। ওকে, এরপর আমরা যাই চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখেন স্পেলিং থেকে আরও একটা কোয়েশ্চেন আসছে, তাহলে এটাও কি, এটাও কি, এটাও হচ্ছে আমার ওয়ার্ড বেসড কোয়েশ্চেন। এটাও কি আমার, এটাও ওয়ার্ড বেসড কোয়েশ্চেন, এটাও ওয়ার্ড বেসড কোয়েশ্চেন থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমার এখন কি হলো, 9টার মধ্যে 5টা 4টা, 5টা হচ্ছে গ্রামার পেয়েছি, 4টা কি পেয়েছি, ওয়ার্ড বেস পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই, এরপরে কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যালিকোস, অর্থাৎ মারমুখো। ঠিক আছে, অ্যান্টোনিম তাহলে পিসফুল হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে আমরা কি পাচ্ছি, এখানে আবার ওয়ার্ড বেসড কোয়েশ্চেন। দেখেন এখানে আমরা পাচ্ছি আবার কি, ওয়ার্ড বেসড কোয়েশ্চেন। ওকে, এখানে এরপরে কি আছে, চুজ দ্য ইডিয়ম। দেখছেন ফ্রেসেস অ্যান্ড ইডিয়মস থেকে আসছে। ঠিক আছে, এটাও কি ওয়ার্ড বেসড কোয়েশ্চেন। ওকে ফাইন, তাহলে এবার দেখেন এরপরে কি আসছে, এরপর আসছে কি, সাফ্রেজ। সাফ্রেজ ওয়ার্ডটার মিনিংটা কি, হ্যাঁ, তাহলে এটাও কি ওয়ার্ড বেস কোয়েশ্চেন। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন, যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে আমার 5টা কোয়েশ্চেন আসছে গ্রামার থেকে, 7টা কোয়েশ্চেন আসছে কোত্থেকে, ওয়ার্ড বেস থেকে। 5টা কোয়েশ্চেন আসছে গ্রামার থেকে, 7টা কোয়েশ্চেন আসছে ওয়ার্ড বেস থেকে। আমি একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাচ্ছি, আমি একটু আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি, দেখেন আমি একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমরা যেটা পড়েছিলাম শুরুতে, আমি একটু আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে আসেন, সবাই একটু দেখেন, এইখানে দেখেন, তাহলে এখানে কি বলেছিলাম, হয় 6টা 6টা, না হয় 5টা 7টা। দেখেছেন কি বলেছে, হয় 50-50, এই যে এখানে আমি লিখেছিলাম, হয় 50-50, না হয় 40-60, গ্রামার 40, ওয়ার্ড 60। এই দেখেন, এই যে বলেছিলাম 5টা হচ্ছে কোত্থেকে, ওয়ার্ড বেস গ্রামার থেকে, 7টা হচ্ছে ওয়ার্ড বেস থেকে। তাহলে আমরা এখন যেটা দেখেছি সেখানেও কিন্তু সে কাজটা হয়েছে, আপনারা দেখেছেন, সেখানেও সেই কাজটা হয়েছে, যে আমার কি হয়েছে, আমার এখানে 7টা কোয়েশ্চেন আসছে কোত্থেকে, আমার এখানে 7টা কোয়েশ্চেন আসছে আপনার ওয়ার্ড বেস থেকে, 7টা কোয়েশ্চেন গ্রামার থেকে আসছে 5টা কোয়েশ্চেন। ঠিক আছে, টোটাল গতবারে কোয়েশ্চেনে আমার 12টা কোয়েশ্চেন আসছে আমার এই সেগ্রিগেশনে। ঠিক আছে, সো এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়েছি যে টপিকগুলো দেখিয়েছি সেই টপিক থেকেই আসছে। যেমন দেখেন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ঠিক আছে, দেখেন আমি আপনাদেরকে দেখিয়েছি, তাহলে এখানে কী কী দেখেছি আমরা একটু দেখে ফেলি। তাহলে এই দেখেন সিনোনিম থেকে আসছে, ইডিয়ম থেকে আসছে, ফ্রেসেস অ্যান্ড ইডিয়মস থেকে আসছে। এরপরে যদি আমরা একটু পড়ে যাই, দেখেন অ্যান্টোনিম থেকে আসছে, অ্যান্টোনিম থেকে আসছে, অ্যান্টোনিম থেকে আসছে। এরপরে যদি একটু পড়ে যাই, দেখেন কোত্থেকে আসছে, দেখেন স্পেলিং থেকে আসছে, দেখছেন দুটো স্পেলিং আসছে। হ্যাঁ, এরপর একটু দেখেন কোত্থেকে আসছে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ফিক্সড প্রিপোজিশন। ঠিক আছে, এরপর একটু আসেন, হ্যাঁ, এরপর একটু দেখেন এই যে রাইট ওয়ার্ড থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু কোথায় পড়েছি, আমাদের ওখানে পড়েছি, যে আমাদের ওয়ার্ড বেসের জন্য যে আইটেমগুলো দরকার, সেই আইটেমগুলোর মধ্যে আমরা কিন্তু এগুলো দেখে এসেছি, যে এগুলো থেকে এরকম করে প্রশ্ন হয়। ঠিক আছে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখন আমাদেরকে করতে হবে গ্রামার এবং ওয়ার্ড দুটো একটা পারফেক্ট কম্বিনেশন আমাদেরকে করতে হবে। এই কম্বিনেশনটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। ঠিক আছে, তো আসেন এখন আপনাদের জন্য একটা সেকশন আমার থাকবে, সেটা হচ্ছে দেখেন আমাদের ইংলিশে আমাদের জড়তা, আমাদের ভয় পাওয়ার পিছনের কারণটা নিয়ে এখন আমি একটু কাজ করব। এখন আমার সেশনটা হবে ইন্টারেক্টিভ সেশন। সো যারা ক্লাসটা লাইভ দেখছেন সবাইকে আমি বলবো যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে উত্তর দিবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদেরকে, আপনারা ছোটোবেলা থেকে যে ভুলগুলো করে আসছেন, ছোটোবেলা থেকে যে ভুলগুলো শিখে আসছেন, সেই ভুলগুলোর রেকটিফিকেশন আজকে হবে। কিছু ভুলের রেকটিফিকেশন আমি আজকে করে দিব, যেগুলো আপনারা করে আসছেন। ঠিক আছে, আচ্ছা আসেন প্রথমে আমরা একটু দেখি, আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, সবাই একটু ভালো করে দেখেন।
এবং আমাকে জানাতে হবে, হ্যাঁ। আমরা একটা প্রশ্ন লিখেছি, হি গোজ টু কলেজ এভরি ডে। হি গোজ টু কলেজ এভরি ডে, একদম সিম্পল একটা সেন্টেন্স লিখেছি। আমাকে একটু বলবেন যে আমি যে সেন্টেন্সটা লিখেছি এই সেন্টেন্সটা কি ঠিক নাকি ভুল, একটু কমেন্টে আমাকে জানান। বিনীতা চৌধুরী বলছে স্যারের ক্লাস মনোযোগ দিয়ে করা মানে বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিনীতা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে একটু বলেন যে হি গোজ টু কলেজ এভরি ডে, হি গোজ টু কলেজ এভরি ডে, আমাকে একটু বলেন যে এই সেন্টেন্সে কোনো ভুল আছে নাকি সেন্টেন্সটা ঠিক আছে, একটু আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করছি আর কি, হ্যাঁ। একটু বলেন আমাকে যে এই সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা, এই সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা। রাইট, মাসুদ রানা সাউন্ড, মিকাশা বিনতে ইদ্রিস বলছে ভুল। হ্যাঁ, ভুলটা কোথায় সেটা একটু বলতে হবে। যারা ভুল বলছে তারা ঠিকই তো লাগতেছে। এমডি আল আরাফাত বলছে ঠিকই লাগতেছে। পূজন্ত দাস বলছে ভুল। যারা ভুল বলছেন কাইন্ডলি একটু ভুলটাও কোথায় হয়েছে সেটা একটু বলবেন। হ্যাঁ, ইরফান বলছে রং, ইরফান একটু বলবেন কোথায় রং। পুষ্পিতা বলছে ভুল, অবিনাথ বলছে ভুল, হ্যাঁ কোথায় ভুল একটু বলবেন। তিন্নি বলছে ঠিক আছে, ওকে ফাইন। আজিজুল হাকিম বলছে ভুল, মাহমুদা ইসলাম বলছে ভুল। আচ্ছা, একটু কাইন্ডলি বলবেন ভুলটা কোথায়। যারা ভুল বলছেন, সাদমান সামিন বলছে রাইট আছে, তামিনা আরফিন বলছে ঠিক, যে তাসনিম জাইমা বলছে সেন্টেন্সটা ভুল। আচ্ছা, ভুলটা কোথায় একটু আমাকে বলবেন। গোজ বলেছে, হ্যাঁ আমরা তো গোজ দিয়েছি, হি গোজ দিয়েছি তো আমরা এখানে, ভুলটা তো না। হ্যাঁ, আবার বলছে গোজ, কেন গোজে কি কেন ভুল হবে। আহমেদ জামান বলছে রাইট প্রবাবলি। আচ্ছা, ইউনিভার্সিটিতে প্রবাবলি বলে কোনো কথা নেই, আইদার রাইট অর রং। হ্যাঁ, ইউ কান্ট সে প্রবাবলি, ঠিক আছে। হি গোজ টু কলেজ এভরিডে, মাহমুদুল আলম। আচ্ছা, গোসে ভুল আছে, গোস হবে না। অর্ণব বলছে গোস হবে না। অর্ণব কি হবে তাহলে, অর্ণব কি হবে, ভুল স্যার। আচ্ছা আচ্ছা, মাসুদ রানা সাউন্ড বলছে ওকে ফাইন। আচ্ছা, গোস টু হবে। হ্যাঁ, আমরা গোস টু দিয়েছি তো, হি গোজ টু কলেজ বলেছি তো। আচ্ছা, ভুল স্যার। আচ্ছা, ওকে ফাইন। গোসটাতে ভুল আছে স্যার, গোসটাতে ভুল আছে। আই থিঙ্ক কারেক্ট। আহাদুল রাফাত বলছে কারেক্ট। এই যে দেখেন, সিম্পল একটা সেন্টেন্স, খেয়াল করুন তো একটু, সিম্পল একটা সেন্টেন্স। অলরেডি কমেন্ট যারা করেছে সে নাম্বারটা 30+ হবে। 30+ স্টুডেন্ট কমেন্ট করেছে এবং 30+ স্টুডেন্টগুলোর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সেন্টেন্সটাকে ঠিক বলছে, আবার অনেক স্টুডেন্ট এই সেন্টেন্সটাকে ভুল বলছে, কিন্তু ভুলটা কোন জায়গায় সেটা স্পেসিফিক করতে পারছে না। দুই একটা কমেন্ট আমি পেয়েছি, খুব সম্ভবত তারা এই জিনিসটাকে তারা আমার কাছ থেকে পড়েছে বা কোনোভাবে তারা জেনেছে, ঠিক আছে। সো দেখেন আমাদের ভুলগুলো আমরা কোন জায়গায় করি। হ্যাঁ, আচ্ছা একটু আসেন ভুলটা কি হয়েছে আমরা একটু দেখি। খুবই বেসিক ভুল। দেখেন এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু ইংলিশকে সমৃদ্ধ করার জন্য এগুলো দরকার। আমি আজকে এই ধরনের অনেকগুলোই জিনিস আপনাকে করাবো, অনেকগুলো ভুল আপনি যে শিখে আসছেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই ভুলগুলো ইউনিভার্সিটি কখনো টলারেট করবে না, এই ভুলগুলো ইউনিভার্সিটি লেভেলে করা যাবে না, ঠিক আছে। আসেন কোথায় ভুলটা হয়েছে আমি একটু দেখাচ্ছি। দেখেন এখানে কি বলেছে, হি গোস, সে যায়। এখানে গোস তো অবশ্যই হবে, যারা গোসের কথা বলছেন যে গোস হবে না তাদেরকে বলছি এখানে অবশ্যই কি হবে, গোস হবে, ঠিক আছে। এখানে অবশ্যই কি হবে, গোস হবে। কেন, হি হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমরা এস বা ইএস কি করব, যুক্ত করব, ঠিক আছে। আর এই যে আমরা অনেকেই জানি না এখানে যে ইএসটা যুক্ত হয়েছে এটা একটা নাম আছে, আমরা অনেকেই জানি না আসলে। ইনফ্যাক্ট এই ইএসকে বলা হয় মরফিম। হ্যাঁ, ইংলিশে দুই ধরনের মরফিম আছে, একটা হচ্ছে বাউন্ড মরফিম, একটা হচ্ছে ফ্রি মরফিম, ঠিক আছে। এই ইএসকে বলা হয় কি, মরফিম, ঠিক আছে। ওকে ফাইন, যাই হোক এটা একটু অ্যাডভান্স লেভেলের পড়া, আমরা একটু পরে যাচ্ছি। হি গোস, সে যায়, কোথায় যায়, টু কলেজ।
হি গোজ টু কলেজ, আচ্ছা ড্যাশ এভরিডে, তাহলে সে কখন কলেজে যায়? প্রতিদিন। তাহলে একটু খেয়াল করেন সবাই ভালো করে, এভরিডে, তাহলে কখন যায়? এভরিডে। একটু মনোযোগ দেন সবাই, ভুলটা এখনই বেরোয় যাবে। সে কখন যায়? প্রতিদিন। তাহলে এই কখনের উত্তরে পাচ্ছি আমরা কি? প্রতিদিন। একটু ভালো করে কথাগুলো খেয়াল করবেন। এই কখনের উত্তর আমরা কি পাচ্ছি? প্রতিদিন। তাহলে কখন মানে হচ্ছে হোয়েন, কখন মানে হচ্ছে কি? হোয়েন। আর হোয়েন কিসের আনসার দেয়? হোয়েন আনসার দেয় অ্যাডভার্ব অফ টাইমের। কিসের আনসার দেয়? অ্যাডভার্ব অফ টাইমের। আচ্ছা, দ্যাট মিন্স আমার এখানে যে ওয়ার্ডটা আমি বসাবো সেই ওয়ার্ডটাকে অবশ্যই কি হতে হবে? এটাকে অ্যাডভার্ব হতে হবে। কি হতে হবে? অ্যাডভার্ব হতে হবে। এবং এই অ্যাডভার্বটা অবশ্যই কি ইন্ডিকেট করবে? টাইমকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে যদি সেটা অ্যাডভার্ব হয় তাহলে ভুলটা হয়ে গেছে ঠিক এই জায়গায়, এভরিডেতে। কেন এভরিডেতে ভুল? সবাই একটু ভালো করে দেখেন। এভরি ডেকে যদি আপনি একটা ওয়ার্ড করে লিখেন, এভরি ডে, এটাকে যদি একসাথে লিখেন তাহলে এই এভরিডেটা কি হয়? এটা হয় অ্যাডজেক্টিভ। এটা কি হয়? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে তখন এই এভরিডের বাংলা হয় দৈনন্দিন। তখন এটা বাংলা হয় কি? প্রাত্যহিক বা দৈনন্দিন। যেমন আমরা বলি কি? এভরিডে অ্যাক্টিভিটি বা এভরিডে রুটিন, মানে প্রাত্যহিক রুটিন। ঠিক আছে, এভরিডে রুটিন বা এভরিডে অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে এখানে রুটিন নাউন আর এভরিডে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে যখন আমরা কি করব? এভরিডেটাকে একটা ওয়ার্ড করে লিখব, তখন এভরিডেটা কি হয়? এটা অ্যাডজেক্টিভ হয়। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমার এখানে কি দরকার? আমার এখানে কখনের অ্যান্সার দেওয়ার জন্য একটা অ্যাডভার্ব অফ কি দরকার? টাইম দরকার। তাহলে এখানে যে পার্টিকুলার ওয়ার্ডটা বসবে ইট মাস্ট বি অ্যান অ্যাডভার্ব। এটাকে অবশ্যই একটা কি হতে হবে? অ্যাডভার্ব হতে হবে। তাহলে অ্যাডভার্ব হলে কি হবে? অ্যাডভার্ব হলে এভরি এবং ডেকে কি করে লিখতে হবে? আলাদা করে লিখতে হবে। এভরি এবং ডের মাঝখানে একটা কি থাকতে হবে? স্পেস থাকতে হবে। ঠিক আছে, এভরি এবং ডের মাঝখানে যদি একটা স্পেস থাকে দেন এটা অ্যাডভার্ব অফ কি হয়? টাইম হয়। এটা কি হয়? অ্যাডভার্ব অফ টাইম হয়। তাহলে এখানে ভুলটা কোথায় হয়েছে? এখানে ভুলটা হয়েছে এভরিডেতে। ভুলটা কোথায় হয়েছে? ভুলটা হয়েছে এভরিডেতে। এটাকে লিখতে হবে কিভাবে? এভরি একটা স্পেস দিয়ে লিখতে হবে কি? ডে। ওকে, ক্লিয়ার? সবাই বুঝছি কিনা বলেন তো? দেখেন এই সিলি জিনিস, ঠিক আছে, সিলি জিনিস, একদম সিলি জিনিস। দেখেন আমরা এই ছোট ছোট ভুলগুলো করে আসছি এবং আমরা এতটুক পর্যন্ত, অনেকেই আপনারা বলতে পারেন এতটুক পর্যন্ত আপনারা অনেকেই জানতেন না এই জিনিসটা, যেটা এভাবে করতে হয়। ঠিক আছে, সো একটু যদি আমাকে কমেন্টে জানান যে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের, তাহলে আমি পরে আপনাদের সাথে আরেকটা সেশনে যাচ্ছি, আরেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। যে গতানুগতিক ভুলগুলো আমরা করছি সেই ভুলগুলো যাতে আমাদের না হয় সেটাতে আমরা যাচ্ছি। ঠিক আছে, সো একটু বলেন যে একটু ক্লিয়ার কিনা সবার, এই প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝেছেন কিনা একটু বলেন আমাকে কাইন্ডলি। আই এম ওয়েটিং ফিঙ্গার ক্রসড ফর ইউর কমেন্ট। সাথী বলছে জি স্যার। ওকে ফাইন। স্যারের নাম কি জানতে পারি? আচ্ছা, স্যারের নাম জানতে, আচ্ছা স্যারের নাম, হ্যাঁ স্যারের নাম অবশ্যই জানতে পারেন। আমার নাম হচ্ছে প্রণয়। হ্যাঁ, আমার নাম প্রণয় ভট্টাচার্য। আচ্ছা, মিকাশা বিনতে ইদ্রিস বলছে জি স্যার। ওকে ফাইন। আহমেদ জাহান বলছে জি স্যার। আচ্ছা, উত্তর ফতেহাবাদ জিপিএস, জি স্যার। ওকে ফাইন। খোকন দেবনাথ, জি স্যার। মাহমুদুল আলম, ক্লিয়ার স্যার। ওকে, অনেক সুন্দর করে বোঝাতে পারেন আপনি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। জি স্যার, ক্লিয়ার। সাদমান সামিন বলছে জি স্যার। ওকে ফাইন। এই যে দেখেন ভুলগুলো, এই যে দেখেন ভুলগুলো, এই ছোট ছোট ভুলগুলো কিন্তু আমরা করেছি, আমরা স্টিল করছি। হ্যাঁ, দেখেন আসেন আরেকটা কোয়েশ্চেন আমি যাচ্ছি। দেখেন দেখেন কি লিখেছি, ম্যাঙ্গোস আর ইউজ টু মেকিং জেলি। ম্যাঙ্গোস আর ইউজ টু মেকিং জেলি। ঠিক আছে, তাহলে আম তৈরিতে, জেলি তৈরিতে কি ব্যবহৃত হয়? আম ব্যবহৃত হয়। ম্যাঙ্গোস আর ইউজ টু মেকিং জেলি। একটু ভালো করে কথাগুলো খেয়াল করেন, ম্যাঙ্গোস আর ইউজ টু মেকিং জেলি। ওকে, আচ্ছা একটু আমাকে বলেন যে এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা, এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা আমাকে একটু বলবেন কাইন্ডলি।
এই সেন্টেন্সটাতে কি কোনো ভুল আছে? এই সেন্টেন্সে কি কোনো ভুল আছে? একটু আমাকে জানান তো। আমাদের সেশনটা খুবই ইন্টারেক্টিভ হবে এবং আমরা খুবই মজা করে শিখব, ঠিক আছে? আপনারা দেখবেন এই সেন্টেন্সে কি কোনো ভুল আছে? একটু আমাকে কাইন্ডলি বলেন তো। ভুল থাকলে সেটা কোথায়, আর যদি না থাকে, ম্যাঙ্গোস আর ইউজ টু মেক জেলি বলছে অনেকে। ওকে ফাইন, আচ্ছা ফাইন। এখানে কি কোনো ভুল আছে? এমডি আল আরাফাত বলছে মেক হবে। ওকে ফাইন। বিনীতা চৌধুরী বলছে ভুল। আচ্ছা বিনীতা ঠিকটা কি হবে? খোকন দেবনাথ বলছে না, মানে কোনো ভুল নেই। আচ্ছা আজিজুল হাকিম বলছে ভুল। নাফিসা বিনতে বলছে রাইট। খোকন দেবনাথ বলছে মেক হবে। হোয়াই গোপাল দাস বলছে না স্যার। আজিজুল হাকিম বলছে মেক হবে। হোয়াই ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, মেক হবে। আচ্ছা ওকে ফাইন। ইউজ টু মেক হবে কারণ এটা অর্থ ব্যবহৃত হয়। আচ্ছা মেক হবে। নাজমুন নিসা নিহা বলছে মেক হবে। পূজন্ত দাস বলছে ভুল। ইরফান বলছে ভুল নাই স্যার মেকিংটা। আচ্ছা মেকিংটাতে ভুল আছে বলছে, ইউজ টু মেক হবে বলছে। আচ্ছা ফাইন স্যার ইউজ টু হবে, ভুল। ইউজ টু মানে কি অভ্যস্তটা হবে না। আচ্ছা ম্যাঙ্গো আর হবে। আচ্ছা ফাইন মেকিংটা বদলে মেক হবে। ওকে ফাইন স্যার আপনার ছবিগুলো ফেটে যাচ্ছে, বি ইউজ টুর পরে B1 হয়। আচ্ছা স্যার ইউজিং টু মেক হবে। ওকে ফাইন ইউজিং টু মেক। আচ্ছা ওকে ফাইন বিভা প্লাস ইউজ টু প্লাস ভাব প্লাস আইনজি। হ্যাঁ অনেকে বলছে বিভা প্লাস ইউজ টু প্লাস ভাব প্লাস আইনজি। ওকে ফাইন। আচ্ছা মেহজাবিন মমিতা বলছে মেক হবে। ওকে ফাইন। দেখেন দুটো জিনিসের মধ্যে একটা ফারাক আছে না? একটা হচ্ছে অ্যাজাম্পশন, আরটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ এই দুটো জিনিসের মধ্যে কিন্তু ব্যাপক ফারাক। আমরা অনেকেই এই কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করি অ্যাজাম্পশনের উপর। সো অ্যাজাম্পশন দিয়ে ইউনিভার্সিটিতে টিকা যাবে না, আপনাকে বেসিক সলিড নলেজ রাখতে হবে ইংলিশে। সোজা কথা, হ্যাঁ একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে আপনাকে একদম বেসিক নলেজ রাখতে হবে। দেখেন আমরা অনেকেই ইউজ টুটা পড়েছি না? অনেকেই পড়েছি আমরা ইউজ টুটা কি ভাইয়া? আমরা একটু দেখে নিই। ইউজ টুটা হচ্ছে একটা সেমি মডেল অক্সিলারি ভার্ব। একটু ভালো করে কথায় খেয়াল করেন, এটা কি জিনিস সেটা আগে একটু বুঝে নিই। ইউজ টু হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব, সেমি মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এটা কেন ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় রিপিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ আপনি অতীতের যে রিপিটেড অ্যাকশন, হ্যাঁ রিপিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট, অতীতের রিপিটেড অ্যাকশনকে নির্দেশ করার জন্য, অর্থাৎ যেটাকে আপনারা কি বলেন? যেটাকে আপনারা বলেন পাস্ট হ্যাবিট, যেটাকে আপনারা বলেন কি? পাস্ট হ্যাবিট, ঠিক আছে? পাস্ট হ্যাবিট বোঝানোর জন্য এটা কি হয়? ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি শিখলাম? ইউজ টু হচ্ছে কি আমার কি? সেমি মডেল অক্সিলারি ভার্ব। আর এটা কি? এটা কেন ব্যবহৃত হয়? এটা পাস্ট হ্যাবিটকে নির্দেশ করে, অর্থাৎ অতীতের একটা অভ্যাস যদি আপনার থাকে সেটাকে এটা নির্দেশ করে, ঠিক আছে? এখন আসেন ইউজ টুর বেসিক নিয়মগুলো আমরা একটু দেখি। দেখেন আমাদের প্রবলেম হয় বা যেটা আমাদেরকে শেখানো হয়, সেখানে যে ল্যাপসেসটা আছে, ল্যাপসেসগুলো একটু বলি। দেখেন ইউজ টুর পরে কি হয়? ইউজ টুর পরে আমার ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে, প্রথম কথা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুল। কেন এটা হয়? এটা হওয়ার পেছনের কারণটা হচ্ছে ইউজ টু হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব, আর সেমি মডেল অক্সিলারি সকল মডেল অক্সিলারির পরে ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। তাহলে প্রথম রুল আমরা পেলাম যে ইউজ টু প্লাস ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। এবার দেখেন 2 নম্বর রুলটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দেন। মানে আমরা কেন ভুলটা করছি, কেন আমরা অ্যাজাম্পশনের উপর অ্যান্সার করছি? আই ডোন্ট নো। হ্যাঁ আই ডোন্ট নো কেন আমরা অ্যাজাম্পশনের উপর অ্যান্সার করছি। 2 নম্বর রুলটা একটু দেখেন। 2 নম্বর রুলটা হচ্ছে দেখেন বি ভার্ব, ঠিক আছে? বি ভার্ব এবং এরপর হচ্ছে গেট, এরপর হচ্ছে বিকাম। একটু ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে। আমার কথাগুলো আমি একসাথে আপনাদেরকে শিখাই ফেলছি, একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ একটা হচ্ছে কি, প্রথম রুলটা পেয়েছি কি? ইউজ টু প্লাস ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম, অর্থাৎ ইউজ টুর পরে ভার্বে কোন ফর্ম আসে? বেস ফর্ম আসে, ঠিক আছে? এরপর 2 নম্বরে যেটা পাচ্ছি একটু খেয়াল করেন, বি ভার্ব বলতে এখানে কি কি আছে? এখানে আছে ওয়াজ, এখানে আছে ওয়্যার, এখানে আছে এম, এখানে আছে ইজ, এখানে আছে আর, ঠিক আছে? তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার মানে বি ভার্ব, ঠিক আছে? এরপর এখানে কি? গেট, এখানে হচ্ছে বিকাম। তাহলে এগুলো
ইউজ টুর আগে বসলে, একটু ভালো করে কথাগুলো খেয়াল করেন, এগুলো যদি ইউজ টুর আগে বসে, অর্থাৎ ইউজ টু আছে, ইউজ টুর আগে এগুলোর মধ্যে যে কোনো একটা আছে, ঠিক আছে, তাহলে তখন কি হয়, তখন একটু ভালো করে দেখেন, তখন কি হয়, তখন আমার এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার সাথে আমরা কি যুক্ত করি, সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করি। কি যুক্ত করি? আইএনজি যুক্ত করি। এটাই আমাদেরকে পড়ানো হয়, এটাই আমরা পড়ি এবং এটা শিখেই আমরা বড় হয়েছি। বাট এখানে একটা কি আছে, ভুল আছে। এখানে কি আছে, ভুল আছে। ভুলটা কোন জায়গায় আছে সেটা আমরা একটু দেখব এখন। সেটা হচ্ছে, হ্যাঁ, ইউজ টুর আগে যদি এগুলো থাকে তাহলে এই পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, তবে শর্ত হচ্ছে এগুলোর সাবজেক্টকে অবশ্যই পার্সন হতে হবে। এগুলোর সাবজেক্টকে অবশ্যই কি হতে হবে, সাবজেক্টটা অবশ্যই পার্সন হতে হবে। এটা ব্যক্তিকে নির্দেশ করতে হবে। এটা কাকে নির্দেশ করতে হবে? ব্যক্তিকে নির্দেশ করতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পলে যাই, যেমন ধরেন শিহাব, একটু খেয়াল করেন, শিহাব ইজ ইউজ টু, শিহাব ইজ ইউজ টু getting up early in the morning, অর্থাৎ শিহাব সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, ঠিক আছে। তাহলে দেখেন শিহাব ইজ ইউজ টু, অর্থাৎ এটা শিহাবের একটা অভ্যাস, বর্তমানের একটা অভ্যাস। দেখেন শিহাব ইজ ইউজ টু, তাহলে দেখেন এই যে ইউজ টু আছে, ইউজ টু আগে একটা কি আছে, ইজ আছে, তাহলে কি হয়েছে, ইউজ টুর পরে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমি দেখেন একটু আগে বলেছিলাম যদি সেটা হতে হয়, এই যে ইউজ টুর পরে ভার্বটা যদি আইএনজি হয়, মানে এগুলো থাকার পরে, এগুলোর পরে ইউজ টু থাকলে যদি এখানে আইএনজি হয়, তাহলে আগের সাবজেক্টটাকে অবশ্যই কি হতে হবে বলেছি, পার্সন হতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে একটা পার্সন আছে, দেখেন শিহাব, আমার এখানে যে সাবজেক্টটা হয়েছে সেটা পার্সন। কেন পার্সন হতে হয় একটু ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে এটা পিছনের কারণটা কি, আমরা কারণ ছাড়া ইংরেজি পড়ি, প্রবলেম হচ্ছে সেখানে, মানে স্পেসিফিক রিজনটা আমরা জানি না, আমাদের প্রবলেম হচ্ছে ওই জায়গায়। ব্যক্তি হওয়ার কারণ একটাই, কারণ এই জিনিসগুলো যখন ইউজ টুর আগে বসে তখন এগুলো তো অভ্যাসকে নির্দেশ করে, আর অভ্যাস কার হয়, একটা ব্যক্তির অভ্যাস হয়, হ্যাঁ, এগুলো অভ্যাসকে নির্দেশ করার জন্য আসে। যেমন ধরেন এম ইজ আর এগুলো যখন বসে ইউজ টুর আগে তখন এটা প্রেজেন্ট হ্যাবিটকে নির্দেশ করে, ওয়াজ যখন বসে তখন এগুলো পাস্ট টাইম হ্যাবিটকে নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম রুলটা পেয়েছি আমরা কি, ইউজ টু প্লাস ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম, এটা অতীত অভ্যাস। যেমন দেখেন হি ইউজ টু, সবাই একটু ভালো করে দেখেন, হি ইউজ টু সুইম ওয়ান্স আ ডে, হি ইউজ টু সুইম ওয়ান্স আ ডে, অর্থাৎ সে দিনে একবার সাঁতার কাটতো, সে দিনে একবার সাঁতার কাটতো। তার মানে কি, এটা ওর পাস্ট টাইম হ্যাবিট ছিল, এটা ওর পাস্ট টাইম কি ছিল, হ্যাবিট ছিল। তাহলে এখানে কি হয়েছে, এখানে ইউজ টু আছে, ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম হয়েছে, বেস ফর্ম হয়েছে। আমাদের এক নাম্বার যে রুলটা, ইউজ টু প্লাস ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। আমার দুই নম্বরে কি আছে, দুই নম্বরে বলেছি ইউজ টুর আগে যদি এগুলো থাকে, বি ভার্ব, অর্থাৎ বি ইউজ টু, বি ইউজ টু মানে এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, ঠিক আছে। এরপর গেট ইউজ টু, গট ইউজ টু, বিকাম ইউজ টু, বিকেম ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে এরপরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। শর্ত হচ্ছে একটা, এগুলোর আগের সাবজেক্টটাকে অবশ্যই কি হতে হবে, পার্সন হতে হবে। কি হতে হবে, পার্সন হতে হবে। এখন দেখেন এই প্রশ্নটা আমাদের জানা, এবং জানা হচ্ছে কি, এই জিনিসটা ছাড়া আমরা জানি যে আপনারা অনেকে কমেন্টে বলেছেন ইউজ টুর আগে বি থাকলে এরপরে ভার্ব প্লাস কি হয়, আইএনজি হয়। এটা সত্য না, আইএনজি হবে কখন, যদি সাবজেক্টটা কি হয়, পার্সন হয়। এবার দেখেন সাবজেক্ট যদি পার্সন না হয় তখন কি হবে, দেখেন এই যে বি ইউজ টু, দেখেন বি ইউজ টু, বি প্লাস ইউজ টু, ঠিক আছে, বি ইউজ টু, এই বি মানে আমি বলেছি আবার ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে দেখেন, তাহলে বি ইউজ টুর আগে যদি এই বি থাকে তাহলে এর পরের ভার্বটা ভার্ব ইন কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। শর্ত কি, শর্ত হচ্ছে যদি সেন্টেন্সের সাবজেক্টটা বস্তুকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে, বস্তুকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে, বস্তুকে নির্দেশ করে। তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ইউজ টু দ্বারা ইউজ টু সাবজেক্টটা যদি কি হয়, বস্তু হয়, তখন ইউজ টু আর অভ্যাস বুঝাবে না, এটা ব্যবহার বুঝাবে।
এই ইউজের অর্থ তখন কি করা, ব্যবহার করা বুঝাবে। তাহলে ইউজের অর্থ যখন ব্যবহার করা হয়ে যাবে তখন মনে রাখতে হবে এটা আর পার্সনের সাথে বসতেছে না, এটা থিঙ্কের সাথে বসবে। তাহলে আমরা কি মনে রাখবো যে বি ইউজ টুর সাবজেক্ট যদি বস্তু হয়, বি ইউজ টুর সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে এরপরে ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম। এরপর ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম। তাহলে কি শিখলাম হচ্ছে শুধু ইউজ টু থাকলে এরপরে ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম। 2 নম্বর রুলে কি পেলাম, বি ইউজ টু, গেট ইউজ টু, বিকাম ইউজ টু, এগুলোর পরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে যদি সাবজেক্টটা কি হয়, পার্সন হয়। এই দুটো রুলে ইউজ টু অভ্যাস বুঝাচ্ছে, এই দুটো রুলে ইউজ টু দ্বারা কি বুঝাচ্ছে, অভ্যাস বুঝাচ্ছে। বাট 3 নাম্বার যে রুলটা আমরা পড়েছি যে ইউজ টুর আগে বি ভার্ব থাকলে পরে ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। এখানে ইউজ টু কিন্তু আর অভ্যাস না, এখানে ইউজ টু অর্থ কি, ব্যবহার করা। এখানে ইউজ টু অর্থ কি, ব্যবহার করা। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল ম্যাঙ্গোস আর ইউজ টু মেকিং জেলি, ম্যাঙ্গোস আর ইউজ টু মেকিং জেলি, আমাদের প্রশ্নটা ছিল সেটা। এখন দেখেন এখানে একটু খেয়াল করেন তো, অর্থাৎ এখানে বলেছে জেলি তৈরিতে কি ব্যবহৃত হয়, আম ব্যবহৃত হয়। আচ্ছা ফাইন, তাহলে দেখেন এখানে ইউজ টু আছে, ইউজ টুর আগে একটা বিভার্ব আছে। এখন দেখেন এখানে মেকিং হয়েছে, তাহলে যদি এখানে মেকিং হয় শর্ত কি বলেছিলাম, এখানে আইএনজি হতে হলে সাবজেক্টটাকে কি হতে হবে, পার্সন হতে হবে। কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে থিঙ্ক, ম্যাঙ্গো, তাহলে এখানে আনসার মেকিং হবে না, আনসার হবে কি, মেক। আনসার কি হবে, মেক। তাহলে কি শিখলাম, ইউজ টু প্লাস ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম। বি গেট বিকাম ইউজ টু প্লাস ভার্ব প্লাস কি, আইএনজি যদি সেন্টেন্সের সাবজেক্ট কি হয়, পার্সন হয়। আর 3 নম্বর হলো আমরা কি শিখলাম, ইউজ টু, বি ইউজ টু প্লাস ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম যদি এর সাবজেক্টে কি হয়, থিঙ্ক হয়। ঠিক আছে, তাহলে আমার সেন্টেন্সের আনসার কি পেয়েছি, আমরা সেন্টেন্সের আনসার পেয়েছি মেক। সেন্টেন্সের আনসার কি পেয়েছি, মেক। তাহলে দেখেন যখন আমরা এগুলো পড়ি, আমরা এই স্পেসিফিক রিজনগুলো, স্পেসিফিক কারণগুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে। নাহলে এগুলো ওই যে অনেকে আপনাকে পড়িয়ে ফেলবে যে হ্যাঁ বি ইউজ টু থাকলে এরপর ভার্ব প্লাস কি, আইএনজি। এখন এখানে যে ফ্যাক্ট আছে, আপনি কি কিন্তু ওই পড়াটাকে মাথায় নিয়ে কিন্তু পরীক্ষার হলে বি ইউজ টু দেখলেই কিন্তু ভার্ব প্লাস আইএনজি করে দিচ্ছেন, আপনি কিন্তু সাবজেক্টে খেয়াল করছেন না, এটা কি পার্সনকে ডিনোট করছে নাকি থিংকে ডিনোট করছে, এটা কি অভ্যাস বোঝাচ্ছে নাকি ব্যবহৃত হওয়া বোঝাচ্ছে, এগুলো আপনি খেয়াল করেন না। তাহলে এই যে বললাম আপনাদেরকে শুরুতে যে পিছিয়ে কেন পড়ছি আমরা, ইংলিশটাতে ভুল আমরা কেন করছি, আমরা স্পেসিফিক রিজনগুলো অ্যানালাইসিস করছি না। দেখি আমাকে একটু বলেন তো, এতটুক সবার ক্লিয়ার কিনা, এতটুক সবাই বুঝেছেন কিনা, এতটুক সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো, একটু কমেন্ট করে জানান, তাহলে আমার জন্য সুবিধা হবে বুঝতে। একটু আপনাদের কমেন্টের অপেক্ষা করছি আমি, একটু আমাকে কমেন্ট করে জানান একটু অংশ ক্লিয়ার কিনা। স্যার ইউজড ফর মেকিং কি করা যাবে না, এখানে তো ফর মেকিং করার দরকার নেই, এখানে জাস্ট ইউজ টু ব্যবহৃত হয় অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এমনি ফর আলাদা করে আপনি চাইলে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। জি স্যার, আশফাকুল্লাহ পড়ো পড়তে হবে, ওকে ফাইন। হ্যাঁ, আমরা শুধু পড়লে হবে না, আমাদেরকে গঠনমূলক ওয়েতে পড়তে হবে, আমাদেরকে প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করে পড়তে হবে। ডান, ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে স্যার। ওকে স্যার, ওকে ফাইন। হ্যাঁ স্যার, ওকে ফাইন। জি স্যার, ওকে। বাকিরা জি স্যার, ওকে ফাইন। ধন্যবাদ স্যার, ওকে ফাইন, থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ। কি ভালোভাবে বুঝছি, আচ্ছা ফাইন, ওকে থ্যাংক ইউ। আচ্ছা খুব ভালোভাবে বুঝছি, আচ্ছা সরি, আমি আসলে স্যার আপনার পজিটিভ ভার্বের ক্লাসটা করেছিলাম, এভাবে পড়ানো যায়, ক্লাস না করলে বুঝতাম না। থ্যাংক ইউ। ওকে, তাহলে কি ক্লিয়ার, আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার? এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা মানে কোথায় আমাদের ল্যাকিংসটা, কোথায় আমাদের শর্টকামিংসটা, কোথায় আমরা কেন পরীক্ষার হলে ভুল করে আসছি, পড়া জিনিস এটা তো পড়ছিলাম, এটা কেন ভুল হয়েছে। তাহলে এই জিনিসগুলো এখানে দুটো জিনিস আছে, এক পক্ষ দায়ী না, এখানে দুইটা পক্ষ দায়ী। আমি সবসময় বলি সেটা হচ্ছে, একটা কথা হচ্ছে আপনার বোঝার ক্যাপাসিটি হয়তো অনেক ক্ষেত্রে কম থাকে, বা আপনাকে যতটুকু বোঝানো হয়েছে এটা এনাফ ছিল না।
আরেকটা হচ্ছে আমাদের সিস্টেমেরও তো প্রবলেম আছে। হ্যাঁ, আমাদের সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের টিচারও আছেন, সবাই আছেন। হ্যাঁ, তো আমরা যখন একটু আমরা আমাদের জায়গা থেকে একটু যদি আন্তরিক হই, আমরা যারা টিচাররা আছি, আমরা যদি একটু আমাদের জায়গা থেকে একটু যদি স্টুডেন্টদের জন্য আমাদের শতভাগ দিই, হ্যাঁ, আমি যদি আমার স্টুডেন্টকে শতভাগ দিই, তাহলে আমার কি কোনো ক্ষতি আছে? আমার কি কোনো লস হবে? আমার থেকে কি কমবে? হ্যাঁ, অনেক টিচারদের একটা ধারণা থাকে, সেটা হচ্ছে কি যে হয়তো যদি আমি সব জানিয়ে ফেলি স্টুডেন্টকে বা বলে দিই সব, তাহলে স্টুডেন্টরা যদি এসে আমার জায়গাটা দখল করে ফেলে, এই ধরনের একটা ভয় সবসময় টিচারদের থাকে। তো যাই হোক, সেটা বড় কথা না, সেটা হচ্ছে নিজেকে এক্সপ্লোর করতে হবে। আপনি যা জানেন তা দিয়ে কিন্তু বসে থাকলে হবে না, আপনাকে আরও বেশি জানার আগ্রহ প্রকাশ করতে হবে। যাই হোক, আমরা দেখেন ইউজ টু, তাহলে পরীক্ষায় যদি যখন আসবে তখন আমরা এই জিনিসগুলো ভালো করে খেয়াল করব। আদারওয়াইজ আমরা ওই যে আমাদের শেখানো জিনিস ওইটাই, যে বিউজ টুর পরে ভাবলাস কি আইএনজি। এবার বিউজ টুটা কী অর্থে, এটা কি হ্যাবিট বুঝাচ্ছে নাকি ব্যবহৃত হওয়ার অর্থ প্রকাশ করছে, কিছুই দেখবো না, ওই আইএনজি করে চলে যাব। এবং অনেকে কমেন্টে সেটাও বলেছেন যে বিউজ টুর পরে ভাবলাস কি হয়, আইএনজি হয়। স্যার বিটেজ কোচিংয়ের কোর্স কখন থেকে স্টার্ট হবে? অবশ্যই কোচিংয়ের পেজে চোখ রাখেন, সব কিছুই ওখানে দেওয়া নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করেন, কল করেন, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং বিস্তারিত আপনারা ওখান থেকে পাবেন, ঠিক আছে? শুরু হয়েছে, ওকে ফাইন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা দেখেন মানে এগুলো হচ্ছে আমাদের মানে ছোটোখাটো প্রবলেমের জায়গাগুলো। আমরা অনেক বড় বড় প্রবলেমের মধ্যে কিন্তু আটকে আছি। আমরা যে গ্রামার পড়ছি, আমরা অনেক বড় বড় গ্রামারের এর মধ্যে আটকে আছি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু আমাদেরকে দেখতে হবে, আদারওয়াইজ আমরা ভুল থেকে বেরোতে পারবো না। আমরা ভুল থেকে যদি বের না হই, তাহলে কিন্তু আমরা নিজেকে আবিষ্কার করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা আসেন, আমি একটা প্রশ্ন দিচ্ছি, এটা একটু দেখেন সবাই। দেখেন একটা কোয়েশ্চেন দিয়েছি আমি, কি বলেছি সেটা একটু দেখেন। ডেসপাইট অফ হার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ডেসপাইট অফ হার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ শি সাকসিডেড ইন ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতে সফল হয়েছিল। ডেসপাইট অফ হার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, তার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে সফল হয়েছিল, কাজটি করতে সফল হয়েছিল। দেখি একটু বলেন তো, এই সেন্টেন্সে কি কোনো ভুল আছে? এই সেন্টেন্সে কি কোনো ভুল আছে? একটু বলেন, সেন্টেন্সটা কি ঠিক আছে? বলেন তো, সেন্টেন্সটা কি ঠিক আছে? একজনে বলেছে কি অফ হবে না। আচ্ছা, ওকে ফাইন। তারপরে অফ কেন হবে না? ভুল। স্মৃতিনাথ বলছে ভুল। স্মৃতি বলবেন একটু কাইন্ডলি যে ঠিকটা কি? অফ হবে না, কেন অফ হবে না? ডুইং হবে। হ্যাঁ, আমরা ডুইং তো দিয়েছি। স্যার ডেসপাইট অফ হবে না, কেন হবে না স্যার? ভুল, অফ হবে না, ডেসপাইট হবে, ডেসপাইট অনলি। কেন ডেসপাইট অনলি, অফ কেন হবে না? ইন স্পাইট অফ হতে পারলে ডেসপাইট অফ হতে সমস্যাটা কোথায়? আমরা তো ইন স্পাইট অফ পড়েছি না? ইন স্পাইট অফ, আরটা পড়েছি কি ডেসপাইট। তাহলে আমরা দুটো অর্থই হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে, সত্ত্বেও। তাহলে এখানে ডেসপাইটের সাথে কেন অফ হবে না? একটু বলবেন কাইন্ডলি, কেন হবে না? ডেসপাইট অফ হয় না, ইন স্পাইট অফ হয়। কেন হয় স্যার? কেন ইন স্পাইট অফ হয় স্যার? কেন ডেসপাইট অফ হয় না স্যার?
স্যার সাকসিডেড উইথ ডুইং হবে, সরি স্যার সাকসিডের সাথে প্রেপোজিশন হিসেবে ইন বসে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা সেন্টেন্সটা ভুল, ডেসপাইটের সাথে অফ হয় না, কারণ ডেসপাইটের, আচ্ছা যাই হোক, ওকে ফাইন ফাইন ফাইন। আচ্ছা ডুইং হবে না কেন, ইন প্রেপোজিশনের পরে ভাব প্লাস আইএনজি কেন হবে না? আচ্ছা ওকে ডুইং হবে না, ইনস্পাইট অফ হয়, ডেসপাইট হয় কেন স্যার, কেন হয়? এই যে আমাদের যে একটা দেখেন বদ্ধমূল জানা, আমাদের বদ্ধমূল জানাটা হচ্ছে কি যে আমরা ইভেন আমাদের বই পুস্তকে বলা আছে যে কি ইনস্পাইট অফ হয়, ডেসপাইটের সাথে কখনোই কি হয় না, অফ হয় না। বাট আমাদের মধ্যে কখনো আগ্রহটা জাগেনি যে কেন অফ হয় না, যে আমরা ডেসপাইটের সাথে কেন অফ করব না। দেখেন দুটোই কিন্তু একই ওয়ার্ডকে সিগনিফাই করছে, একই ওয়ার্ডকে ডিনোট করছে, বাট একটার সাথে আমরা অফকে নিচ্ছি, আরেকটার সাথে আমরা অফকে নিচ্ছি না। কেন নিচ্ছি না, কী কারণে নিচ্ছি না, স্টিল ডোন্ট নো, ঠিক আছে, বাট আমরা নিচ্ছি না। তাহলে এই যে আমাদের যে শেখা, এই শেখাটার মধ্যে ভুলটা কোথায় আমি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন করি না। আমাদের প্রবলেমটা এই জায়গায়, আমাদের মধ্যে কোয়েশ্চেন করার টেন্ডেন্সিটা কম, ঠিক আছে। সো বেসিক্যালি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু অলওয়েজ আস্ক হোয়াই, কেন হচ্ছে, হোয়াই। এই হোয়াই এটা আমি শিখিয়ে যাচ্ছি, এটা সবসময় মাথায় রাখবেন, এই জিনিসটা কন্টিনিউ করবেন আপনারা। অলওয়েজ আস্ক হোয়াই, কেন কেন কেন, এটা কেন হচ্ছে। ইংলিশে প্রত্যেকটা জিনিস একটা কারণ অবশ্যই 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 আছে। একটা কথা আছে না, দের ইজ নো স্মোক উইদাউট ফায়ার, দের ইজ নো স্মোক উইদাউট ফায়ার, অর্থাৎ কারণ বিনা কোনো কাজ হবে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কি আছে, কারণ আছে। সো সেই কারণটা আপনাকে জানতে হবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখানে যারা বলছেন ডেসপাইটের সাথে অফ হয় না, তারা একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন, এখানে অফটা হবে না। এবার একটু জানতে হবে কেন অফটা হবে না। খুব সুন্দর একটা রিজন আছে, এই রিজনটা আমরা না জানলে অনেক, দেখেন যখন আপনি জানবেন তখন আপনার একটা কনফিডেন্স থাকবে, হ্যাঁ, আর আপনি যখন জানবেন না তখন দেখবেন যে আপনার ওই কনফিডেন্স লেভেলটা আপনি পাবেন না। আচ্ছা আসেন, ডেসপাইট, দেখেন ডেসপাইটের শুরু হয়েছে ডিই দিয়ে, দেখেন একটু খেয়াল করেন, এই ডিইকে এটার উচ্চারণ হচ্ছে কি ডো। এই যে ডিই যেটা, এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দেখেন এটাকে বলা হয় ফ্রেঞ্চ প্রেপোজিশন, এটাকে বলা হয় ফ্রেঞ্চ প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, ঠিক আছে। পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে এই ডোটা ইউজ হয়, এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ প্রেপোজিশন। এই ডোটা ইংলিশে অফের অর্থ দেয়, কিসের অর্থ দেয়, অফের অর্থ দেয়। ইংলিশে অফ কিসের অর্থ দেয়, অফ দ্বারা আমরা কি বুঝাই, র বা এর বোঝানোর জন্য বসে, অর্থাৎ র বা এর মানে হচ্ছে পজিশন, এটা পজিশনকে নির্দেশ করে, ঠিক আছে। অফটা কি কাকে নির্দেশ করে, পজিশনকে নির্দেশ করে, এটা হচ্ছে র বা এর অর্থ দেয়। তাহলে ইংলিশে অফ যে অর্থে আমরা ব্যবহার করি, এই যে এই ডো ফ্রেঞ্চ প্রেপোজিশনটা ঠিক একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে এখানে যে ডো আছে, ডো থাকার অর্থ হচ্ছে কি এই সেন্টেন্সে এটা কি আছে, অফ আছে, এই সেন্টেন্সে এটা কি আছে, অফ আছে। তাহলে আমরা কি তেল মাথায় তেল দিব, অবশ্যই দিব না। সেই জন্য এখানে আর কি হয় না, ডেসপাইটের সাথে আর অফ হয় না, যেহেতু একটা অফ অলরেডি এখানে আছে। ডো এই শব্দটা এই অফকে সিগনিফাই করছে, অফকে ডিনোট করছে, সেই জন্য এই ডেসপাইটের সাথে অফ হয় না। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যখন, বিশেষ করে শীতের সময়ে যখন ট্যুরে যায়, ধরেন যে কক্সবাজার বা সেন্ট মার্টিনের দিকে যখন গাড়ি টাড়িগুলো যায়, তখন দেখবেন অনেকগুলো গাড়িতে বড় বড় একটা ব্যানার লাগানো থাকে সামনে। ওই ব্যানারগুলোতে এরকম লেখা থাকে, দেখেন টোডো সেন্ট মার্টিন, একদম এভাবে লিখে দেয়, টোডো সেন্ট মার্টিন, একদম বড় করে লেখা থাকে দেখবেন অনেকগুলা ইয়াতে, টোডো সেন্ট মার্টিন, দ্যাট মিনস টোর অফ সেন্ট মার্টিন। তাহলে এই ডো এটা কাকে নির্দেশ করে, অফকে নির্দেশ করে, কিসের অর্থ দেয়, অফের অর্থ দেয়। দ্যাটস ওয়াই ডেসপাইটের সাথে কখনোই আমরা কি বসাতে পারি না, অফ বসাতে পারি না, ঠিক আছে। সো এই যে বেসিক রিজন, এই যে রিজনিংগুলো, এই যে পিছনের ইতিহাস, এই যে পিছনের কারণ, ইংলিশে এই জিনিসটা যদি আপনি একবার ভালো করে বুঝেন, তাহলে ইংরেজিটা খুবই খুবই সহজ একটা ভাষা। এটার মতো সহজ ভাষা পৃথিবীতে আর দুটো নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা খুবই খুবই সহজ যদি আপনি প্রত্যেকটা জিনিসের কারণটা জানেন। তো যে জিনিসটা বলেছি এটা ক্লিয়ার সবার কাছে, এটা ক্লিয়ার সবার কাছে, বুঝেছেন সবাই?
ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে? এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার? একটু কমেন্টে জানান আমাকে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? জি স্যার, ওকে ফাইন। টপ নচ ক্লাস, ওকে থ্যাংক ইউ। জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। স্যার, ওকে থ্যাংক ইউ। এক্সিলেন্ট, ওকে থ্যাংক ইউ। জি স্যার, ওকে ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একটু বলি, আসেন তাহলে এই যে গ্রামার, আমরা যখন গ্রামার পড়ব প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডো ইকুয়াল টু অফ। ওকে থ্যাংক ইউ। ওকে, তানভীরুল ইসলাম বলছে ওকে ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এই যে রিজনিংগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই যে কারণ ব্যাকগ্রাউন্ডটা জানা খুব ইম্পর্ট্যান্ট। ইংলিশে এই জিনিসটাই আপনাদেরকে জানতে হবে, আর কিছুর প্রয়োজন নেই। এবং সাহস করতে হবে, আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে হোয়াই, এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এই জিনিসগুলো প্রশ্ন করে করে শিখতে হবে। প্রশ্ন করে যখন আপনি শিখবেন সেটা আপনাকে মনে রাখতে হবে না। আমি বারবার করে আপনাদেরকে একটা কথা বলি, যখন ধরেন আমি সিম্পলি একটা কথা বলি যেটা আমি সবসময় বলি, ধরেন আপনি আমার কাছে আসছেন যে একদিন একটা আবদার নিয়ে, সেটা হচ্ছে স্যার আমি একটা মাছ খাবো বা আমার মাছ খেতে ইচ্ছে করছে। তো আপনি যখন আমার কাছে এসে বললেন যে স্যার আমি মাছ খাবো, ধরেন আমি আপনাকে 1 কেজি মাছ কিনে দিলাম, ঠিক আছে? আপনি খেলেন, 2-3 দিন খেলেন, হ্যাঁ, বা 1 সপ্তাহ খেলেন ওই 1 কেজি মাছ রেখে রেখে খেলেন ফ্রিজে। এরপর আপনার কিছুদিন পর আবার আপনার মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে, আবার আসলেন আমার কাছে, স্যার আমি মাছ খাবো। তাহলে এইভাবে প্রতিবার যখন আপনি আমার কাছে আসবেন, প্রতিবারই কি আমি আপনাকে মাছ কিনে দিব? এবং আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মাছই কিনে দিচ্ছি আসলে, কিন্তু মাছ ধরাটা কেউ কাউকে শেখাচ্ছি না। কেন? আমি যদি মাছ ধরাটা শিখিয়ে দিই, সে যদি আমার কাছে না আসে, সে যদি আমার কাছে আর না আসে, তো আমরা এই কাজটাই স্টুডেন্টদের সাথে করছি, যে সেটা হচ্ছে আমরা মাছ কিনে দিচ্ছি স্টুডেন্টদেরকে। আমাদের কাছে পড়তে আসছে, আমরা জাস্ট পড়াচ্ছি, কিন্তু এই একটা রুল যে আমরা পড়াচ্ছি, এই রুলের ব্যাকগ্রাউন্ডটা কি, সেই জিনিসটা আমরা স্টুডেন্টকে ক্লিয়ার করছি না। তো যার ফলে কি হচ্ছে, তাকে মাছের জন্য কিন্তু প্রতিবারই আসতে হচ্ছে টিচারের কাছে, এবং এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো আমাদেরকে এখান থেকে সরে আসতে হবে, আমাদেরকে সমাজ বিনির্মাণের জন্য কাজ করতে হবে, আমাদেরকে স্বার্থের উপরে উঠে কাজ করতে হবে, হ্যাঁ, আমাদেরকে নিজেকে ডিভোটেড করতে হবে 100%। তো এখন থেকে যেটা হবে, আমরা বিদেশে যে কাজটা করি, আমাদের বিদেশে যে কাজটা হয় সেটা হচ্ছে আমরা স্টুডেন্টকে মাছ কিনে দিই না, আমরা স্টুডেন্টকে মাছ ধরাটা শিখিয়ে দিই। একবার যখন তাকে মাছ ধরাটা শিখিয়ে দিব, সে প্রতিবারই মাছ ধরে ধরে খেতে পারবে, তখন আর তার মাছ খাওয়ার জন্য আমার কাছে আসতে হবে না, ঠিক আছে? সো সেই কাজটাই আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, এবং আমরা সেই কাজটা করে যাব, এবং আমরা সেটার প্রচেষ্টায় আছি, এবং সেটাও আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? আসেন তাহলে এবার দেখেন আমাদের ওয়ার্ড বেস কোয়েশ্চেনের যে একটা সেকশন আছে, যেটা আমরা আসলে দেখেন মুখস্থ করতে 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 একদম ভালো করে মুখস্থ করতে করতে পাগল হয়ে যাই আমরা। সেটা হচ্ছে কি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। একটু ভালো করে দেখেন। তো এখানে আপনারা কি করবেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, ট্রিক্সটা বলে দিচ্ছি, এগুলো আমরা ক্লাসে ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের জ্ঞাতার্থে বলছি, যেহেতু আমি গ্রামারের পার্ট নিয়ে আলোচনা করছি, আমাকে ওয়ার্ড বেস কোয়েশ্চেনগুলো পড়ার টেকনিক আমি আপনাদেরকে দেখাবো বলেছি, তো সেজন্য আমি একটু সেটা নিয়েও আলোচনা করি। আসেন, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস যখন আপনারা পড়বেন, আপনারা দেখেন আমি যেটা দেখি সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে এই আমরা যেটা দেখি, বা আমি স্টুডেন্টদের মধ্যে দেখি, যেটা দেখি ফ্রেজ ইডিয়মস বলেন, ভোক্যাবস বলেন, স্টুডেন্টরা হুরুস্তুল করে মুখস্থ করার টেন্ডেন্সিতে থাকে, হুরুস্তুল করে মুখস্থ করে, যে মুখস্থই করব। সিম্পলি একটা কথা বলি, উই হ্যাভ লিমিটেড স্পেস হেয়ার। আমাদের এখানে যে স্পেসটুকু আছে এটা লিমিটেড, এটাকে কোনোভাবেই এক্সপান্ডেড করা পসিবল না, এটাকে আমি এক্সপান্ড করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, হ্যাঁ, এটা একদম যা দিয়েছে এটা কম্প্যাক্ট, এটা কিন্তু ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে, আপনি যদি মুখস্থ করেন, শুধু মুখস্থ করতে থাকেন, তাহলে যে কাজটা হয় সেটা হচ্ছে কি দেখেন, আমাদের মেমোরিতে যেটা হয় যে নিউ আইডিয়া যখন এটার মধ্যে ঢুকে, তখন আসন সংখ্যা তো সীমিত, এখানে আসন তো সীমিত, তো সীমিত সংখ্যক আসনে যখন অনেকগুলো বসার প্রার্থী হয়ে যায়, তখন আগের যারা ছিল তারা জায়গা ছেড়ে দেয়,
জায়গায় ছেড়ে দিয়ে নতুনদেরকে এখানে কি করায়, বসায়। দ্যাট মিন্স কি, যখন আমরা মুখস্থ করতে থাকি তখন নতুন আইডিয়াগুলো আমার এখানে ঢুকে, বাট পুরনো যে জিনিসগুলো আমি আগে মুখস্থ করেছিলাম সেগুলো কিন্তু এখান থেকে সরে যায়। ওই যে কবি সুকান্ত একটা কথা বলেছে যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। সো এটাই হয় যে নিউ আইডিয়াগুলো যখন মাথার আমাদের ব্রেনে যায় তখন ব্রেন সেই জিনিসগুলোকে নেয়, ওগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেয়। হ্যাঁ, ওই আগের আইডিয়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেয়। তখন দেখেন আমরা আগে যা পড়েছি সেগুলো কিন্তু ভুলে যাই। সেই জন্য সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা মুখস্থ করব না, আমরা যেটা করব আমরা সেটা হচ্ছে কি বুঝে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, বুঝে পড়ার চেষ্টা কীভাবে, আসেন আমি আপনাদেরকে একটু দেখাই। ধরেন একটা ফ্রেজ পরীক্ষায় আসছে আপনাদের এরকম, ফ্রেজটা হচ্ছে কি ডগ ইন দ্য ম্যাঞ্জার। ধরেন এই ফ্রেজটা পরীক্ষায় আসছে, আমি জাস্ট একটা সিম্পল একটা আপনাদেরকে কি দিচ্ছি, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, মানে আপনারা অ্যাপ্রোচটা কীভাবে করবেন, নতুন জিনিস ধরেন আপনার কমন আসে নাই, কীভাবে অ্যাপ্রোচ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। একটু আসেন সবাই একটু দেখেন। ধরেন এই ফ্রেজটা আসছে পরীক্ষায় যে ডগ ইন দ্য ম্যাঞ্জার, তাহলে এটা একটা ফ্রেজ না? দেখেন, তাহলে এটা যদি ফ্রেজ হয় তাহলে নিশ্চয়ই ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে আ গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে সেখানে একটা ওয়ার্ডের চেয়ে বেশি শব্দ আছে। তাহলে প্রথমে আমাদের কাজ কি, প্রথমে আমাদের কাজ হচ্ছে ফ্রেজে যে ওয়ার্ডগুলো দেয়া আছে, ফ্রেজে যে ওয়ার্ডগুলো কি আছে দেয়া আছে সেই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ওয়ার্ডকে অ্যানালাইসিস করা এবং সেগুলোর মিনিংটা বের করা এবং তাদের মধ্যে অন্তর্নিহিত সম্পর্কটা স্থাপন করা। দ্যাটস অল। এটা করতে পারলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু দেখাবো আপনাদেরকে যে গতবার ঢাকা ইউনিভার্সিটি যেটা আসছে সেটাও কিন্তু আপনি না পড়েও পারবেন। কেন পারবেন? দেখেন আমি আপনাদেরকে দেখাই একটা একটা করে। আসেন আমরা শেষ করি। প্রথমে দেখেন এখানে কি বলেছে, প্রথমে এখানে বলেছে কি দেখেন, এখানে বলেছে ডগ। তাহলে ডগের বাংলা আমরা জানি, ডগের বাংলা হচ্ছে কি সারমেয় বা কুকুর, যাই বলেন আপনারা, কুকুর। তাহলে ডগ হচ্ছে কি কুকুর। এটা একটা ফ্রেজ নিয়ে আলোচনা করছি, সবাই একটু ভালো করে মনোযোগ দেন, কীভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা শিখেন। এরপর বলছে ইন, তাহলে ইন হচ্ছে একটা কি ভাইয়া প্রেপোজিশন, এবং এটা কেন বসে, কোনো কিছুর মধ্যে অবস্থান বুঝাতে। ঠিক আছে, এটা আমরা পাই কেন, এটা হচ্ছে কোনো কিছুর মধ্যে অবস্থান বুঝাতে। এবং মনে রাখবেন ইন দ্বারা কিন্তু স্থিতি বুঝায়, কি বুঝায়, স্থিতি। এটা কিন্তু গতি বুঝাবে না, এটা দ্বারা কি বুঝায়, স্থিতি বুঝায়, অর্থাৎ কোনো কিছুর মধ্যে অবস্থান। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমার আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। এটা হচ্ছে আমার ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্টতা বোঝায়। আচ্ছা, তাহলে এটা কার জন্য বসছে, ম্যানেজারের জন্য বসছে। কার জন্য বসছে, ম্যানেজার। একটু খেয়াল করেন সবাই, ম্যানেজার বলেছে, নট ম্যানেজার, ইট ইজ ম্যানেজার। ম্যানেজার মানে হচ্ছে, দেখেন আপনারা দেখবেন ওই যে বিভিন্ন গরু এবং ছাগলের মানে বড় বড় ফার্ম দেখেন না, হ্যাঁ, গরু ছাগলের ফার্ম, গরু ছাগলের ফার্মের মধ্যে দেখবেন যে গরু এবং ছাগলকে খাবার দেওয়ার জন্য একটা সিমেন্টের বড় পাত্র করে দেয়, মানে গরু ছাগলকে যেটাতে খাবার দেওয়া হয়, এটাকে বলা হয় ম্যানেজার, অর্থাৎ গরু ছাগলের খাবারের পাত্র, গরু ছাগলের খাবারের পাত্র। সবাই একটু ভালো করে খেয়াল করেন মনোযোগটা, আমরা রিলেশনটা কীভাবে সাজাচ্ছি একটু ভালো করে খেয়াল করেন। গরু ছাগলের খাবারের পাত্র। তাহলে দেখেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো জেনে গেলাম। এবার সম্পর্কটা একটু স্থাপন করি। কি বলেছে দেখেন তো, ডগ ইন দ্য ম্যানেজার, অর্থাৎ গরু ছাগলকে যে খাবার দেওয়ার যে পাত্রটা, সে পাত্রের মধ্যে গিয়ে বসে আছে কে, কুকুর। একটু ভালো করে খেয়াল করেন সবাই, সবাই একটু ভালো করে খেয়াল করেন। এই যে গরু ছাগলের খাবার দেওয়ার যে পাত্রটা, সে পাত্রের মধ্যে গিয়ে বসে আছে কে, ডগ ইন, মধ্যে, কোনো কিছু মধ্যে অবস্থান, কিসের মধ্যে, ওই যে ম্যানেজারটার মধ্যে। তাহলে গরু ছাগলের খাবার দেওয়ার পাত্রটার মধ্যে গিয়ে বসে আছে কে, কুকুর। এবার আসেন আমাকে একটু বলেন, কুকুর কি খড় খায়, ও কি ঘাস খায়, ও কি ভুসি খায়, খায় না, ও তো এগুলো কিছু খায় না, কিন্তু সে বসে আছে কোথায়, ওই যে ঘাস খড় এবং ভুসি দেওয়ার যে পাত্রটা, সে পাত্রটার মধ্যে গিয়ে কুকুরটা বসে আছে। এবার গরুর লাগছে খিদা, গরুর লাগছে কি খিদা, এবার সে খেতে যাচ্ছে, কিন্তু যখন দেখতেছে ওখানে কুকুর আছে, সে আর ওখানে যেতে পারতেছে না, কারণ সে যখন কুকুরকে দেখছে তখন সে চলে আসতেছে। তাহলে এখানে কি হচ্ছে, গরুর পেটে খিদা, সে খাইতে পারতেছে না। কুকুর কিন্তু ওগুলোর মধ্যে গিয়ে বসে আছে, কিন্তু সে সেগুলো খাচ্ছে না, তার মানে ওর কারণে আবার গরুও খাইতে পারতেছে না ওখানে গিয়ে। তাহলে ডগ ইন দ্য ম্যানেজার মানে কি, যে ব্যক্তি নিজেও করে না অন্যকেও করতে দেয় না, অর্থাৎ যে ব্যক্তি নিজেও খায় না অন্যকেও খাইতে দেয় না। তার মানে কুকুর সে নিজে খাচ্ছে না, আবার সে গরুকেও খাইতে দিচ্ছে না, অর্থাৎ যে ব্যক্তি নিজেও করে না
অন্যকেও করতে দেয় না, তাকে বলা হয় কি ডগ ইন দ্য ম্যাঞ্জার। তাহলে দেখেন এই যে সিম্পলি এভাবে চিন্তা করলে কিন্তু আপনি মানে একদমই ইজি, আপনাকে চিন্তা করতে হবে এভাবে, ঠিক আছে? আপনি যদি কঠিন মনে করেন এটাকে, তাহলে কঠিন সব কিছুই। আপনি যদি এই ওয়ার্ডগুলোর মধ্যে নিজেকে এনগ্রসড করেন, এগুলোকে ভেঙে ভেঙে পড়েন, তাহলে ইংরেজি হচ্ছে একদমই সহজ। মানে আমি অনেস্টলি বলছি আপনাদেরকে, ইংরেজি একদমই সহজ। জিনিসটা বুঝেছেন সবাই? একটু বলেন তো আমাকে, সবাই জিনিসটা বুঝেছেন কিনা একটু বলেন তো আমাকে, একটু বলেন তো আমাকে, একটু কমেন্টে জানান আমাকে এই যে ফ্রেজটা আমরা যেভাবে চিন্তা করেছি বুঝেছেন কিনা এভাবে একটু বলেন তো। তাহলে ডগ ইন দ্য ম্যাঞ্জার মানে যে ব্যক্তি নিজেও করে না, অন্যকেও করতে দেয় না। ক্লিয়ার? একটু আমাকে কমেন্টে জানান তো ক্লিয়ার কিনা। একটু দ্রুত, হ্যাঁ দ্রুত, এটা ক্লিয়ার কিনা, মিনিংটা বুঝতে পারছেন কিনা দেখেন তো কীভাবে অ্যাপ্রোচ করবেন। জি স্যার, ওকে ফাইন, বুঝেছি, ওকে ফাইন। স্যার 9 তারিখ পর্যন্ত কি কোচিংয়ের সিট খালি থাকবে? আচ্ছা, না আসেন, আমাদের অনেকগুলো ব্যাচ আছে, আমাদের অনেকগুলো ব্যাচ আছে, আপনি আপনার পছন্দ মতো ব্যাচে। স্যার খুব ভালো করে বুঝছি, থ্যাংক ইউ। তিন্নি বড়ুয়া, বুঝছি স্যার, ওকে ফাইন, থ্যাংক ইউ। সাদমান সামিন, ইয়েস স্যার। মিকাশা বিনতে, জি স্যার, ওকে ফাইন। বাকিরা প্লিজ একটু জানান আমাকে, তাহলে একটু দ্রুত কমেন্টে জানান ক্লিয়ার কিনা কনসেপ্টটা। রোশনি রাউজি, জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার বাস্তবতা তুলে ধরার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বাকিরা বাকিরা বুঝেছেন কিনা? দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্লেন অ্যান ইডিয়ম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আমরা এভাবেই পড়ি, বিদেশে আমরা এভাবেই পড়ি, বিদেশে আমাদের ক্লাসগুলো এরকমই হয়। আমরা প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে পড়ি, আমরা স্টুডেন্টকে একদম রুটে নিয়ে যাই। হ্যাঁ, রুটে নিয়ে না গেলে সে কিছুই বুঝবে না। ডক ইন দ্য ম্যাঞ্জার, নিজে না গরিব মেঞ্চুরে গত্য নদে, আচ্ছা নিজেও না গরিব মেঞ্চুরে, ওয়াও সুন্দর লিখছেন তো। হ্যাঁ আচ্ছা, ওকে ফাইন। স্যার কোন বইকে সাজেস্ট করবেন? স্যার কোন বইকে সাজেস্ট করবেন? আচ্ছা, আমরা এগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আমরা কোনো স্পেসিফিক বই আমরা বলছি না। ইনফ্যাক্ট এমনও হয় আমাদের কোচিং যেগুলো প্রোভাইড করছে এর বাইরে আসলে আপনাদেরকে কিছু পড়তে হবে না, যেটা আমি পার্সোনালি মনে করি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, সো ওকে ফাইন, আমরা মোটামুটি বুঝে গেছি না। এবার একটা জিনিস দেখেন তো ভাইয়া, যে জাস্ট এই জিনিস এভাবে দেখে এটা তো আমি দেখালাম, একটা র্যান্ডমলি সিলেক্ট করে, কিন্তু কি হয়েছে দেখেন তো, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে কতবার আসছে সেটা একটু দেখি তো, কি আসছে দেখি তো, সেটা আমরা পারি কিনা, নাকি স্যার এমনি একটা বলে মানে আমাদেরকে বোঝাচ্ছে আর কি, হ্যাঁ এগুলো এরকম হয়, যে হ্যাঁ এগুলো এরকম হয়। হ্যাঁ দেখি একটু আমরা আসি তো, এই তো আসেন দেখেন তো, আমরা এখানে একটু দেখি। এই যে একটা ফ্রেজ আসছে, ইডিয়মস আসছে, দেখেন এখানে কি বলেছে টু স্পিল দ্য বিনস। আচ্ছা, টু স্পিল দ্য বিন মানে কি? শিম। স্পিল মানে হচ্ছে ছিলা। তাহলে এখন দেখেন, তাহলে স্পিল মানে হচ্ছে ছেলা, বিন মানে শিম। এবার দেখেন সবাই একটু ভালো করে দেখেন, যে আপনি যখন বিনকে স্পিল করবেন মানে ছিলবেন, তাহলে ভেতরে যে বিচি আছে সেই বিচিতে বেরিয়ে আসবে না? তাহলে দেখেন তো, তাহলে ভিতর থেকে কোনো একটা কিছু বেরিয়ে আসবে। তাহলে ভিতর থেকে কোনো একটা কিছু বেরিয়ে আসা মানে কি দেখেন তো? টু রুইন এ প্ল্যান, একটা প্ল্যান ধ্বংস হয়ে যাবে না। টু এক্সাজারেট এ স্টোরি, একটা গল্পকে অতিরঞ্জিত করা না। টু টেল এ লাই, একটা মিথ্যা বলা না। কি হচ্ছে? টু রিভিল আ সিক্রেট। খেয়াল করেন, টু স্পিল দ্য বিন মানে কি? টু রিভিল আ সিক্রেট। কেন? কারণ দেখেন না, যখন আপনি বিনকে স্পিল করবেন, বিচিটা তো তখনই বেরিয়ে আসবে, যতক্ষণ না পর্যন্ত আপনি বিনটাকে ছিটছেন না, ততক্ষণ পর্যন্ত বিচিটা বেরোচ্ছে না। যে ছিললেন সেই কি হবে? বিচিটা কি হয়ে আসবে? বেরিয়ে আসবে। মানে সত্যটা আসলে যেটার ভিতরে বিচি আছে, সেই বিচিটা আপনি কখন দেখতে পারবেন? যখন এটাকে আপনি ছিলবেন। তার মানে কি? সত্যটাকে যখন আপনি রিভিল করবেন, প্রকাশ করবেন, ঠিক আছে? তাহলে টু রিভিল আ সিক্রেট, এটা গোপন জিনিসটাকে প্রকাশ্যে আনা। তাহলে আপনি যখন শিমকে ছিলবেন, তখন শিমের মধ্যে গোপন কোন জিনিসটা? বিচিটা বাইরে বেরিয়ে আসবে। দ্যাট ইজ দ্য ওয়ে অফ লার্নিং ইডিয়ম। এভাবে আপনাকে ইডিয়মগুলো শিখতে হবে,
ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন তো, ক্লিয়ার কিনা বলেন তো, ক্লিয়ার কিনা বলেন তো। ক্লিয়ার কিনা বলেন তো একটু আমাকে দেখেন তো। একটু বলেন আমাকে ক্লিয়ার কিনা। ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ নিহা। ক্লিয়ার স্যার, দ্যাটস দ্য ওয়ে ইউ হ্যাভ টু থিঙ্ক। হ্যাঁ, এভাবেই আপনাদেরকে চিন্তা করতে হবে। বাকিরা একটু দ্রুত কমেন্টে জানান। ক্লিয়ার স্যার, ওকে ফাইন, ওকে বাহ। আল আরাফাত, ওকে থ্যাংক ইউ। ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার স্যার। পুষ্পিতা, ক্লিয়ার স্যার। স্যার, জি স্যার ক্লিয়ার। জি স্যার অনেক ভালো করে বুঝছি ফোরকান, ওকে 100% ক্লিয়ার স্যার। তন্ময়, ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। ওকে, সো আমরা যাই পড়ি, এটা গ্রামার বেসড কোয়েশ্চেন হোক, এটা ওয়ার্ড বেসড কোয়েশ্চেন হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে কি কোডটা, একদম বেসিকটা আমাদের ফাউন্ডেশন লেভেল থেকে আমাদেরকে সেটা পড়তে হবে, ঠিক আছে। আর এটা করার জন্য যা যা করতে হবে, উই আর রেডি, আমরা বিটেজ আপনাদের জন্য প্রস্তুত আছি। আমাদের এই এরিনাতে আপনারা আসেন, আপনারা দেখেন, আমরা স্টুডেন্টের জন্য আসলে আপনারা বিশ্বাস করবেন না, আমরা মানে ডে ইন ডে আউট যে আমরা কী পরিমাণ পরিশ্রম করছি আপনাদেরকে আপনাদের স্বপ্নের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, আর কিছু না। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে স্বপ্ন দেখা, ঠিক আছে। আপনাদের কাজ একটাই, সেটা হচ্ছে আপনারা স্বপ্ন দেখবেন আর সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য অ্যালাইন করে পরিশ্রমটা করবেন, আর কিছু না। বাকি কাজ আমাদের, বাকি কাজটা আমরা করব, ঠিক আছে। বাকি কাজটা আমরা আমাদের জায়গা থেকে করব, আমরা আমাদের জায়গা থেকে একদম শতভাগ দিব আপনাদের জন্য, ঠিক আছে। যেভাবে আমরা বিগত বছরগুলোতে দিয়ে এসেছি, আমরা সেইটা ধারাবাহিকভাবে সেটার ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য একদম সবভাবেই প্রস্তুত, ঠিক আছে। আর একটা ভুল ধারণা আপনাদেরকে একটু ভেঙে দিই, সেটা হচ্ছে সবার কাছেই একটা ধারণা আছে হচ্ছে কি বিটেজ ব্যবসায়িক শিক্ষা শ্রেণীকে নিয়ে কাজ করে, না। বিটেজ মানবিকটাকেও নিয়েও কাজ করে। আমাদের গতবারের রেজাল্টটা যদি আপনি দেখেন, গতবার আমাদের মানবিকের অনেক ভালো ভালো রেজাল্ট আসছে। মানবিকে যেটা হয় সেটা হচ্ছে বাংলা, ইংলিশ এবং জিকে, ঠিক আছে। আমাদের বাড়তি যে জিনিসটা আমাদেরকে মানবিকের জন্য পড়তে হয় সেটা হচ্ছে জিকেটা, এবং আমাদের জিকে সেকশনটা খুবই ভালো। আমাদের জিকেতে যে স্যারগুলো ক্লাস নেন অসম্ভব ভালো টিচার, আপনারা ক্লাস করলে হয়তো বুঝতে পারবেন। আপনাদের যখন সাবস্টিভ ক্লাস হবে তখন আপনারা দেখবেন যে আমাদের জিকে স্যাররা কীভাবে ক্লাস নেয়, ঠিক আছে। সো এই বদ্ধমূল ধারণাটা আসলে থেকে বেরিয়ে আসতে হবে যে বিটিএস অনলি বিজনেস স্টাডিজের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে ফোকাস করে কাজ করে, না। আমরা বিজনেস স্টুডেন্ট অবশ্যই এটা আমাদের প্রাইম ফোকাস থাকে, কিন্তু আমরা বিগত 2 থেকে 3 বছর যাবৎ আমরা মানবিক স্টুডেন্টকে নিয়ে দারুণভাবে কাজ করছি এবং আমরা দারুণ রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে। সো আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা আপনাদের সব কিছু নিয়ে, যেহেতু এটা একটা যুদ্ধ, সেই যুদ্ধে নামার জন্য সবভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর এই পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনাদের কাছে একটাই অপশান আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে একটাই অপশান। অনেকগুলো অপশান আপনার কাছে আছে, বাট মোস্ট রিলায়েবল অপশান যদি আপনি বলেন, তাহলে নির্দ্বিধায় আপনি চোখ বন্ধ করে বিটেজকে বেছে নিতে পারেন। বিটেজ আপনাদের সাথে আছে, আপনাদের জন্য কাজ করবে, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে বিটেজ অতীতের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বদ্ধপরিকর, সব ক্ষেত্রে সবভাবে, অলওয়েজ ইন অলওয়েজ, ঠিক আছে। সো যারা আজকে ক্লাস করেছেন আশা করছি সবার কাছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। স্যার ভার্সিটি কোচিং কখন থেকে স্টার্ট হবে? স্যার আমাদের আগামীকাল থেকেই ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। আমাদের আগামীকাল থেকে আমরা ক্লাস শুরু করছি, আমাদের অনেকগুলো ব্যাচের ক্লাস শুরু হবে। স্যার আপনার ক্লাস কখন পাবো? হ্যাঁ স্যার, আপনি বিটেজে ভর্তি হলেই আমার ক্লাস পাবেন, ঠিক আছে। বিটেজে ভর্তি হলেই আপনি আমার ক্লাস পাবেন, একদম নিঃসন্দেহে আমি আপনাকে সেটা বলতে পারছি। আমি আছি, আমি আপনাদের জন্য প্রস্তুত, আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। ইংলিশ সেকশন নিয়ে যা যা করা দরকার আমি সব কিছুই আপনাদের জন্য করব, এই কথা, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি, ঠিক আছে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে শতভাগ দেয়া, আর কিছুই না। তাহলে বোথ সাইড থেকে যখন 100% ইফোর্ট থাকবে তখন দেখবেন যে মানে রেজাল্টটা
ফলাফলটা সুনিশ্চিত, ঠিক আছে? সো বলেন যে আপনারা আজকে যে ক্লাসটা করেছেন সবটুকু বুঝেছেন কি না, কারো কোনো কনফিউশনের জায়গা আছে কিনা একটু বলেন, আমরা ক্লাসটা শেষ করব। স্যার আমাদের তো এক্সাম 9 তারিখ শেষ হবে, আপনারা এক্সাম শেষ করেন, আপনারা এর আগে ভর্তিটা কনফার্ম করে ফেলেন, কারণ বিটেস হচ্ছে এমন একটা কোচিং যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটার উপরেই রিলাই করে এবং এটা দিয়ে ভর্তি হয়। তো আমরা এমনও অনেক কেস ফেস করেছি যে স্টুডেন্টদেরকে আমরা আসলে নিতে পারি নাই পরে আসার কারণে, হ্যাঁ, এমনও অনেক হয়েছে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আপনারা বিদেশে পড়তে চান, আন্তরিকভাবে চান, ঠিক আছে, তারা যাতে আপনারা দ্রুত আপনাদের ভর্তিটা কনফার্ম করে ফেলেন, ঠিক আছে? ধন্যবাদ স্যার বিনীতা, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। সো বাকিরা একটু কমেন্টে জানান ক্লাসটা বুঝেছেন কিনা, আমরা ক্লাসটা শেষ করব, ঠিক আছে? আমরা ক্লাসটা শেষ করব, বুঝেছেন কিনা একটু আমাকে কমেন্টে জানান, একটু আমাকে কমেন্টে জানান আপনারা, আপনাদের কাছে ক্লাসের কনসেপ্ট বা ক্লাসের বেসিকগুলো ক্লিয়ার হয়েছে কিনা এবং আজকে ক্লাসে যা যা ছিল সব কিছু আপনারা বুঝেছেন কিনা একটু কাইন্ডলি। নেক্সট অনলাইন ক্লাস কখন হবে? অনলাইন ক্লাসের শিডিউল আপনারা সবসময় বিদেশ কোচিং পেজে পাবেন, আপনারা সবসময় সেখানে চোখ রাখবেন, আপনাদেরকে সেখানে আপডেট দেওয়া হবে। আর অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে পাবেন, আপনারা পেজে গেলেও পাবেন, আর সরাসরি অফিসে কল করলেও আপনারা। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো করে বুঝছি, থ্যাংক ইউ অরিত্রী। আচ্ছা ওকে ফাইন স্যার, ওকে ফাইন, হ্যাঁ স্যার অনেক ভালো করে বুঝান আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা দেরি করবেন না, ঠিক আছে? কারণ একটা কথা আছে ইংলিশে, সেটা একটু বলি, ইফ ইউ ফেল টু প্ল্যান, দ্যাট মিনস ইউ আর প্ল্যানিং টু ফেল। অর্থাৎ তুমি যদি পরিকল্পনা করতে ব্যর্থ হও, দ্যাট মিনস কি, তুমি ব্যর্থ হওয়ার জন্যই কি করছো, পরিকল্পনা করছো, ঠিক আছে? সো প্ল্যানিংটা মাস্ট, সুন্দর একটা প্ল্যানিং করেন। প্ল্যানিংয়ের প্রথম অংশ হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে নিজেকে সবার টপে, নিজেকে সবার সামনে সারিতে রাখার জন্য একটাই কোচিং, সেটা হচ্ছে কি বিটেজ। There is no other alternative available at present in Bangladesh, not in Chittagong, in Bangladesh, ঠিক আছে? সো দেরি করবেন না, হ্যাঁ, ডোন্ট বি লেট প্লিজ, ঠিক আছে? সবাই দ্রুত ভর্তিটা কনফার্ম করে ফেলেন, আমাদের অলরেডি ক্লাস আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দেরি করলে, যেহেতু আপনারা সময়টা কম পাচ্ছেন, ঢাকা ইউনিভার্সিটি অলরেডি কী করেছে, অলরেডি ডেট পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে? ডিসেম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে, তার মানে আমাদের সময়টা কিন্তু খুবই কম। সো আমরা যারা পরে শুরু করার চিন্তা ভাবনা করছি, বা আমরা যারা একটু দেরি করছি, আমরা যারা একটু গড়িমেশি করছি, তারা কিন্তু আমরা পরে কী হব, সময় পাবো না, কাভার করে আসতে পারবো না, ঠিক আছে? সো দ্রুত আপনারা ভর্তি কনফার্ম করেন, আর আমরা আছি, আমাদের সবটুকু নিয়ে আমরা প্রস্তুত আছি। আপনারা আপনাদের 100% দিবেন, আমরা আমাদের জায়গা থেকে 100% দিব, মানে টুগেদার উইল বিল্ড আওয়ার ড্রিম, ঠিক আছে? আমাদের স্বপ্নকে তৈরি করব এবং আমরা উইল বিকাম সাকসেসফুল, ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ, সবাই ভালো থাকবেন।